ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো আছেন? ভালো আছি। কেমন আছেন রশিদ খান? ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। Recording in progress. কি অবস্থা আপনাদের সবার? রশিদ খান, কি অবস্থা? আছে মোটামুটি। লাস্ট 2টা ক্লাস করতে পারিনি, অসুস্থ ছিলাম। লাস্ট 2টা ক্লাস করতে পারেন নাই? না স্যার, প্রচন্ড জ্বর ছিল স্যার, প্রায় 4-5 দিন অসুস্থ ছিলাম। তাই নাকি? বাট লাস্ট 2টা ক্লাস কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। ওই ভিডিও থেকে স্যার ব্যাকআপ করে নিতে পারি ইনশাআল্লাহ, না পারলে আপনি স্যার নক করব আর কি। ভিডিওটা আপনারা কোথেকে পান? কেউ রেকর্ড করে দেয় ওখানে নাকি আইসিএমবি থেকে দেয়? কিভাবে দেয়? ইউটিউবে স্যার লিংকটা পাওয়া যায়। কে পোস্ট করে সেটা আমি বলতে পারি না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। যাই হোক, লাস্ট 2টা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আপনি আসলে ইম্পর্টেন্ট ক্লাস দুটো মিস করছেন, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, বুঝছেন? আমার স্যার বুধবার থেকে স্যার আসলে জ্বর ছিল প্রচন্ড, 104+। এখন ভালো? জি স্যার, এখন ভালো আছে। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার দোয়া করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, তাহলে আমরা শেয়ার করি আর স্ক্রিন শেয়ার করি। আমি তার আগে আপনাদের সবাইকে মিউট করি, একটু মিউট করে তারপরে শেয়ার করতেছি। আপনাদেরকে আমি মিউট করলাম, আপনারা আমার সঙ্গে আনমিউট করে কথা বলবেন যদি কথা বলতে চান। স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কিনা বলেন? স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কিনা বলেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, পাচ্ছি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাস, আজকে আমরা এটা শেষ করে ফেলবো এবং ইনশাআল্লাহ পরবর্তী চ্যাপ্টার 14 চলে যাব আশা করি। বেশি সময় লাগবে না শেষ করতে। ফার্দার অ্যাসপেক্টস অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের আমরা ফার্দার অ্যাসপেক্টস গুলো আমরা কিছু বাকি আছে, শেষ করবো আজকে। তো আমরা শেষ ক্লাস পর্যন্ত দেখে গেছি, এগুলা এক্সাম্পল 8 পর্যন্ত আমরা কভার হয়ে গেছিল। আশা করি আপনারা করছেন এবং বুঝতে পারছেন। আর আজকে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশনস। ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশনস। এক মিনিট, আমাকে একটা খুব ফোন ডিস্টার্ব করতেছে, আমি একটু জাস্ট বলি পরে ফোন করতে। জি, ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশনস। রিপ্লেসমেন্ট ডিসিশনস, রিপ্লেসমেন্ট ডিসিশনস মানে কি? আপনার কি মনে হয়? ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশন, রিপ্লেসমেন্ট মানে কি? একটা অ্যাসেট বিক্রি করে অন্যটাকে অ্যাসেট রিপ্লেস করে ফেলা। জি স্যার। তার মানে ওটার চাহিদাটা আমাদের আছে, মেশিনটার আমরা রিপ্লেস করব একটার বদলে আরেকটা, তাই তো? তো কখন আমরা এই ধরনের সিদ্ধান্ত নিব? তো দেয়ার আর টু ডিস্টিংক্ট টাইপস অফ ডিসিশন টু কনসিডার। দুই ধরনের রিপ্লেসমেন্ট ডিসিশন আমরা নিতে হয় আমাদের। একটা হচ্ছে কনসিডারিং মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনস উইথ আনইকুয়াল লাইভস। মিউচুয়ালি এক্সক্লুসিভ দুইটা অপশন আছে এবং দুইটা অপশনের দুই রকম আপনার লাইভস, মানে একটা অ্যাসেট কত বছর পর্যন্ত টিকে সেটারই বিষয় আর কি। যে একটা অ্যাসেট আমার, কোনোটা অ্যাসেট 4 বছর, কোনোটা 5 বছরের হতে পারে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে অপশনস উইথ আনইকুয়াল লাইভস একটা। এই ধরনের ক্ষেত্রে আমরা ডিসিশনটা কিভাবে নিব? আরেকটা হচ্ছে ক্যালকুলেটিং অ্যান অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। আমার যেই মেশিনটা আছে সেই মেশিনগুলা বা ওই 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 অ্যাসেটটা আমার সবসময় লাগে। তো আমার ওটা চলমান অবস্থাতে আমার কত বছর পরে রিপ্লেসমেন্টটা করলে আমার জন্য অপটিমাম হবে সিদ্ধান্তটা। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? কস্ট হিসাব করে দেখব কোন বছরে গিয়ে আমি
কস্ট এবং যে বেনিফিট আছে সেটাকে আমি হিসাব করে, বেনিফিট বলতে এক্ষেত্রে আপনার কোনো তেমন কিছু না, কস্টটাই বেশি ধরা হয়, আর সালভেজ ভ্যালুটাকে ধরা হয় লাস্টে শেষ বছরে যেটা আসবে, কোন বছরে গিয়ে আমি রিপ্লেস করলে আমার জন্য অপটিমাম হবে সলিউশনটা। এই দুটো বিষয়। তো আমরা দেখি মিউচুয়ালি, প্রথমে বুঝি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনস গুলো হলে কিভাবে হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনস উইথ আনইকুয়াল লাইফস। এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ফর্মুলা একটা দিয়ে হয়, যেমন আমরা আমাদের করতে হবে কি, আমরা এটাকে যেহেতু আনইকুয়াল লাইফস, স্যার একটু বড় করা যায় স্ক্রিনটা? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ আমাকে মনে করা দেওয়ার জন্য, আমি একটু ভুলে গেছি। এবার দেখতে পাচ্ছেন নাকি, দেখেন তো? ফাইন, থ্যাংক ইউ স্যার। ওরা আছে, আপনি মোবাইল থেকে ধরছেন না? কে বলছেন আপনি? জি স্যার, রফিক বলছি। আপনার ঠিক আছে। তো আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনস উইথ আনইকুয়াল লাইফস, যেহেতু আনইকুয়াল লাইফস, কোনটা 2 বছর কোনটা 3 বছর, তাহলে আমি কম্পেয়ারটা করবো কিভাবে, কোনটা আমার জন্য রিপ্লেসমেন্ট ডিসিশনটা আমি কোনটার জন্য নিব। যেহেতু আনইকুয়াল লাইফস, তাহলে আমাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ডে আসতে হবে। স্ট্যান্ডার্ডটা কি? আমি আনইকুয়াল লাইফটাকে একটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট নিয়ে আসবো, মানে অ্যাভারেজ করে, অ্যাভারেজে 1 বছরে কোনটার কস্ট কত সেটা বের করা, ওটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট। প্রেজেন্ট ভ্যালু অফ সব কস্ট গুলো বের করবো, ওইটাকে আমি অ্যানুইটি ফ্যাক্টর, যত বছরের জন্য অ্যানুইটি ফ্যাক্টর ওই অ্যাসেটটা ওই বছরের অ্যানুইটি বা ওই বছরের অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করলে আমি ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটা বের করতে পারি। এই যে ফর্মুলা দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড বাই অ্যানুইটি ফ্যাক্টর ফর ইয়ার এন্ড, মানে ওই অ্যাসেটটা যত বছরের জন্য আমি, আমার কাছে ইনফরমেশন আছে যত বছরের জন্য অ্যাসেট, ওই অ্যাসেটের জন্য আমার অত বছরের কস্ট প্রেজেন্ট ভ্যালুটা বের করে অত বছরের অ্যানুইটি ফ্যাক্টরটা দিয়ে ভাগ করলে আমি ইকুইভ্যালেন্ট অ্যানুইটি কস্টটা বের করতে পারি। যেমন আপনার, আচ্ছা এগুলো আপনি একটু লাইনগুলো একটু পড়লে মনে হয় ভালোই হবে। Companies considering the replacement of an asset may be faced with alternatives where the lifespans of the various machines differ, but the asset is required for the foreseeable future. Foreseeable future মানে কি? আমার ফিউচারে জানি না কত বছর পর্যন্ত লাগতে পারে, foreseeable. The options must be evaluated over a comparable number of years. আমার তাহলে the options must be evaluated কিসের জন্য? over a comparable number of years. In order to compare like with like, we will calculate an equivalent annual cost. This is similar to an average annual cash flow. Once both machines' costs have been annualized, the cheapest machine can be chosen by comparing annual cost. তাহলে আমরা annual cost, equivalent annual cost কিভাবে বের করতে হয় সেটা আমরা লার্ন করব। যেখানে n মানে তো বুঝতেছেন, n মানে the machine lifetime. তো এক্সাম্পল এর মধ্যে একদম ক্লিয়ার হবে। The Donald Limited is considering replacing an asset with one of two possible machines. দুটো মেশিন আছে, Donald Limited is considering replacing an asset, যে কোনো একটা চেঞ্জ আমরা অ্যাসেট রিপ্লেস করব with one of the two possible machines. দুটো পসিবল, যে কোনো একটা রিপ্লেস করতে চাচ্ছি। মেশিন X, মেশিন Y। মেশিন X এর মধ্যে ইনিশিয়াল কস্ট হচ্ছে $1,20,000, লাইফ হচ্ছে 3 years, রানিং কস্ট £20,000 পার annum, রেসিডুয়াল ভ্যালু নীল নাই। আবার মেশিন Y ইনিশিয়াল কস্ট হচ্ছে £60,000, লাইফ 2 বছর, রানিং কস্ট হচ্ছে ইয়ার 1-এ 40,000 এন্ড ইয়ার 2-তে 35,000, এবং রেসিডুয়াল ভ্যালু নাই। তাহলে দেখেন আনইকুয়াল লাইফস, এটা 3 year, এটা 2 year, কম্পেয়ার করে আমাদেরকে বের করতে হচ্ছে। The machines will be required into the foreseeable future. The company's cost of capital is 10%. তাহলে এখন ক্যালকুলেট মেশিন, which machine should be purchased. তো আমরা কি করব এখন? আমরা এই ফর্মুলাতে ফেলার জন্য আবার দেখেন, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ কস্টস অ্যানুইটি ফ্যাক্টর ফর ইয়ার এন্ড ডিভাইডেড বাই অ্যানুইটি ফ্যাক্টর অফ ইয়ার এন্ড। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো রেভিনিউর কথা নাই, শুধু কস্টটাই হিসাব করবো আমরা। ফিউচারে আমাদের যে মেশিনগুলোতে কোনটাতে আমার প্রেজেন্ট ভ্যালু কস্টের মধ্যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল ফ্যাক্টর অ্যানুয়াল কস্ট কোনটাতে কম, সবগুলো কস্ট, ইনিশিয়াল কস্ট, রানিং কস্ট, আর লাইফ দিচ্ছে আর রেসিডুয়াল ভ্যালু দিচ্ছে। তো রেভিনিউ কোনো এখানে কথাবার্তা নাই, শুধু কস্টটাই আমরা প্রেজেন্ট ভ্যালু করে আমরা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল
কস্টটা বের করব। ইএসি বলে, শর্টকাটে বলে ইএসি। তো দেখেন এখানে আমাদের দেখেন তাহলে আমাদের মেশিন এক্স টাকা যদি হিসাব করি, মুখোমুখি আপনারা করেন, 1,20,000 প্রথম বছরেতে কোনো অ্যানুয়াল কস্ট আমাদের 1 মানে 1, তাই না? প্রেজেন্ট ভ্যালু 1ই হবে, তাহলে 1,20,000 হবে। রানিং কস্ট 20,000, 20 3 বছরে। আর মেশিন ওয়াইতে আমি বরং আপনাদেরকে, এটা সহজ বিষয়, আমার মনে হয় চার্টে চলে গেলে কোনো অসুবিধা নাই, আপনারা ওখান থেকে ভালো মতো বুঝতে পারবেন। 594 আমরা এখন কোন পৃষ্ঠায় আছি, কত পৃষ্ঠায় জানি? 594 স্যার। 594 না? জি স্যার। আচ্ছা রাখেন। -468 দেখেন আমরা খুব সহজে হিসাব করতে পারি। কোথায় চলে গেলাম? এই যে দেখেন, মেথড এন্ড আনসার গাইড। ফার্স্টলি ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। তাহলে মেশিন এক্স, মেশিন ওয়াই, ইয়ার 0, 1, 2, 3 ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে দিচ্ছে। কোথেকে পেলাম এটা? প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে পেলাম। এই 10% অনুযায়ী আমার 1 বছরে কত, 2 বছরে কত, 3 বছরে ডিসকাউন্ট নিয়ে ফেললাম। মেশিন এক্স এ আমার ইয়ার 0-তে 120, প্রেজেন্ট ভ্যালু 120, তারপরে অন্যান্য বছর 18, 17, 15 একসঙ্গে ওই যে এটা দিয়ে গুণ করে পেলাম। তাহলে মেশিন এক্স এর আমার প্রেজেন্ট ভ্যালু হলো 162, কস্ট অফ যত কস্ট ছিল তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 120 যোগ 18 যোগ 17 যোগ 15, তাহলে 162। আর মেশিন ওয়াইতে 60 ইনিশিয়াল কস্ট, প্রথম বছরে 60 থাকবে, দ্বিতীয় বছরে 40 ইনিশিয়াল আউটফ্লো হচ্ছে আমার খরচ, ওটার প্রেজেন্ট ভ্যালু 36, 35 দ্বিতীয় বছরে, প্রথম বছরে 40, দ্বিতীয় বছরে 35। তো আমরা অ্যানুয়াল প্রেজেন্ট ভ্যালু দিয়ে গুণ করে, ফ্যাক্টর দিয়ে গুণ করে 40টা পেলাম 36, 35টা পেলাম 29। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ওয়াই হলে 125। দেখেন এই অবস্থাতে যদি আপনি দেখেন, তাহলে এই মেশিন এক্স প্রেজেন্ট ভ্যালুতে মেশিন এক্স হচ্ছে 162, মেশিন ওয়াইতে 125। আচ্ছা, এরপরে আমরা কি করবো? আমাদের অ্যানুয়াল ইএসিটা বের করতে হবে ফর্মুলা ফেলে। তারপর এই লেখাগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়লে ভালো হবে। It is not appropriate to compare these two net present values. Machine X shows 3 years of cost, whereas machine Y only has 2 years of work of costs. Remember that the machines are needed into the foreseeable future. So do not pick the cheapest single purchase. The machine will be replaced many times over the next few years. Because of this, we need to find a way of comparing the cost over an equal time period, not unequal years. তাহলে আমরা এভারেজ করার জন্য প্রতি বছরে কত নেট প্রেজেন্ট ভ্যালু অফ ওয়ান লাইফ সাইকেল হচ্ছে কি এক্স এর 1 লাইফ সাইকেলের নেট প্রেজেন্ট ভ্যালু হয়ে যায় তার কস্টের 162 কে। আর ইকুয়াল অ্যানুয়াল কস্ট করার জন্য আমরা ওই যে 162 কে ভাগ করতেছি কি দিয়ে, অ্যানুইটি ফ্যাক্টর টেবিল থেকে 3 বছরে গিয়ে ওই আমাদের কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট, 10% করে না, সেখানে চলে যান, ওখান থেকে দেখবেন যে 2.487 পাবেন, যেটা এখন দেখা যাচ্ছে স্ক্রিনে। তো ভাগ করলে আমার ইকুয়াল অ্যানুয়াল কস্ট $65,000 পার অ্যানাম মেশিন এক্স এর ক্ষেত্রে। আর মেশিন ওয়াই এর ক্ষেত্রে একই রকম ভাবে 125 কে 1.736 দিছে। 1.736 করতে পাইলাম 10% আমাদের ডিসকাউন্টটা কত? ডিসকাউন্ট কত? 10% না? হ্যাঁ, 10% এর 2 ইয়ার্স গিয়ে দেখবেন যে আপনি 1.736 আছে অ্যানুইটি টেবিলে। তাহলে 125 কে 1.736 ভাগ করলে 72 কে। সো চিপেস্ট হচ্ছে কি মেশিন এক্স। মেশিন এক্স এর কস্টটা কম, তো সিদ্ধান্ত কোনটা নিব? মেশিন এক্স কে আমরা রাখবো, ওয়াইটাকে যেহেতু কস্ট বেশি ওয়াইটাকে রিপ্লেস করে দেব। আচ্ছা, এই হলো রিপ্লেসমেন্ট ডিসিশনের মোটামুটি ইজি বিষয়টা, তেমন কিছু না এখন। আচ্ছা, আর এই একই জিনিসটাকে জি বলেন স্যার, এখানে আমরা কেন অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করলাম? এটা তো দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পেতাম, এখানে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করলাম। প্রেজেন্ট ভ্যালু করলাম, যে প্রেজেন্ট ভ্যালুতে এনে তো আমরা এভারেজ করতে আপনি প্রেজেন্ট ভ্যালু জানতে পারলেন না। আপনার কস্ট অফ ক্যাপিটাল একটা 2 ইয়ার্স, একটা 3 ইয়ার্স, একটা 2 ইয়ার্স পর্যন্ত আমার 2 ইয়ার্স পর্যন্ত শেষ, আর একটা 3 ইয়ার্স পর্যন্ত আমার রানিং কস্ট আছে। কিন্তু একটা রানিং কস্ট হচ্ছে 1 বছর বলেন। আমরা তো আগে স্যার একবার করলাম স্যার, তাহলে স্যার আমরা আবার প্রেজেন্ট ভ্যালু কেমন করব? তাহলে দুইবার হয়ে গেল না?
দুইবার হয়ে কেন দুইবার হয়ে গেল বলতেছেন আবার বলেন তো, বুঝলাম না কথাটা। তো আসলে প্রেজেন্ট ভ্যালুটা বের করলাম ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে, তাই না? সো এখন যদি আমরা বের করতে চাই অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে জিনিসটা হয়ে যাচ্ছে দ্যাটস ইট। ও আচ্ছা, আমরা প্রেজেন্ট ভ্যালু কেন করলাম কথাটা আনক্লিয়ার হলো কেন? আমরা প্রেজেন্ট ভ্যালু করতেছি কারণ আমার তো 20 বছর যেমন মনে করেন এক্স এর মধ্যে রানিং কস্ট 20 ইয়ার্স 3 বছর দিতে হবে, আগামী 1 বছরের 20 বছর 20,000 টাকা আজকের কত টাকা, তারপর সেকেন্ড ইয়ারে 20,000 টাকা আজকে কত টাকা, তাহলে প্রেজেন্ট ভ্যালু তো আনতে হচ্ছে থার্ড ইয়ারে কত টাকা। প্রেজেন্ট ভ্যালু এলে আমি নেট প্রেজেন্ট ভ্যালুতে বের করলাম কস্টের দুইটারই, এক্স এবং মেশিন ওয়াই এর দুইটারই, তাহলে চিপেস্ট কস্ট হচ্ছে আমার এক্স এর, সেজন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে আমাদের। ওকে স্যার। এই একই জিনিস এই একই অঙ্কটা আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটাকে বলা হয় লোয়েস্ট কমন মাল্টিপল মেথড। লোয়েস্ট কমন মাল্টিপল মেথড, কমন মাল্টিপল মেথড হচ্ছে কি মনে হয় যে ক্লাস 5 এর অঙ্কতে আছে গুণ নিয়োগ বলে বলতে নাকি সাধারণ গুণ নিয়োগ কোথায় আমি, হ্যাঁ, there is an alternative method for comparing machines with different lives known as the lowest common multiple method। হয় কি ওই এক্সাম্পলটা পড়লে বুঝবেন, this is where we find the smallest number which we can divide into by each of a set of numbers and evaluate the net present value cost over this period। এটা কিভাবে করি, যেমন একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে ক্লিয়ার হবে জিনিসটা। If we look again the division faced in example 10 9, example 9 মনে, example 9 এটাকে 10 টাকে কেটে 9 করে ফেলেন, আপনাদের বই আছে না সঙ্গে সামনে, example 10 কেটে example 9 করে ফেলেন। If we look again at the decision faced in example 9 হবে এটা 10 টা কেটে 9 করেন, পরবর্তীতে রিভিউ করার সময় যেন গ্যাঞ্জাম না লাগে। And apply the lowest common multiple method. We have two projects, one with a life of 2 years and one with a life of 3 years. The common multiples are 6 years, কিন্তু কোনো 6 বছর, হ্যাঁ, এখন একটা 2 বছরের জন্য একটা 3 বছরের জন্য, তাহলে কমন মাল্টিপল হচ্ছে 6 ইয়ার্স, লসাগুর কি লসাগুর মতোই হতো না, কিন্তু কোনো 6 বছর। স্যার সাউন্ড হচ্ছে স্যার জাবের হোসেন, মিস্টার জাবের হোসেন। আমি আপনার কথা বুঝতে পারিনি, কি বললেন স্যার? বিকট আওয়াজ হচ্ছে। আচ্ছা, আপনি তো সবাইকে মিউট করছিলাম, আপনারা একটু সবাইকে মিউট করে, তো আমি আবার একটু দেখি অল মিউট দিয়ে দেখি, এর মধ্যে অনেকে জয়েন করছে না, তো সবাই একটু অল মিউট করি। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে আনমিউট করে কথা বলতে হবে। এখন আমি সবাইকে মিউট অল হয়নি এখন, সবাই কি মিউট হয়েছে কিনা আমি বুঝতেছি না, আশা করি হয়েছেন। আমার সঙ্গে আনমিউট করে কথা বলবে, তাহলে কি হচ্ছে, আমরা এখানে আমার দুইটা মেশিন, একটা এক্স একটা ওয়াই, একটা 2 বছরের লাইফ একটা 3 বছরের লাইফ। আমি করবো কি এখন 3 দুগুণ 6 বছরে ওই মেশিন এক্স কয়বার মেশিন ওয়াই কয়বার হিসাব করবো কস্টটা, যেমন তাহলে আমরা একটা কমন মাল্টিপল মেথডে গেলাম, হ্যাঁ, একটা কমন করে ফেলাম 6 বছরে। কমন মাল্টিপল ইজ 6 ইয়ার্স, 2 ইয়ার্স এবং 3 ইয়ার্স। তাহলে মেশিন এক্সটা আমার লাইফ হচ্ছে 3 বছর, তাহলে 6 বছরে এটা দুইবার আমার কেনা এবং এটা খরচ হবে। মেশিন ওয়াই ক্ষেত্রে 6 বছরে 3 বার হবে, তাহলে কমন মাল্টিপল ইয়ারে নিয়ে আসলাম 3 দুগুণ 6 দিয়ে। We then calculate the net present value of the two options over 6 years and then compare the results as follows. তখন সেখানে কি করব, আমরা এইভাবে করব, মেশিন এক্স টা এবং মেশিন ওয়াই দুটা করে চার্ট করে, মেশিন এক্স এর ইয়ার 0 তে আউটলে হবে আমার 1,20,000 ক্যাশ ফ্লো, ডিসকাউন্ট রেট এট দ্য রেট অফ কি 15% না, এটাকে কেটে 10% করেন তো প্লিজ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ডিসকাউন্ট রেট তো 15% না, 10% তাই না? স্যার 10%। এটাকে 10% করেন, কেটে 10% করেন, একটু ভুল আছে। ডিসকাউন্ট রেট তাহলে কত পার্সেন্ট? 10%। তাহলে 10% করেন, 10% রেটে আমার রানিং কস্ট, তাহলে আমার মেশিন এক্স রানিং কত বছর? 3 বছর না? 3 বছর। 3 বছর 20,000 টাকা করে। তাহলে আমি যেহেতু একই অ্যানুইটি, আমার কোনো খরচে বেশ কম নাই, 20,000 টাকা আমি অ্যানুইটি টেবিল থেকে ফ্যাক্টর নিয়ে আসি, 10% হারে 3 বছরে 2.487 3 ইয়ার্সে, তাহলে 20,000 ইন্টু 2.487 আমার কস্ট আমার
প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 49,740 রানিং কস্ট। আবার যেহেতু আমি 6 বছরের হিসাব মাল্টিপল মেথডে নিয়ে আসতেছি দুইটাকে ইকুয়াল করার জন্য, তাহলে আমার আবার 3 বছর পর তোটা আমাকে আবার রিপ্লেস করতে হচ্ছে। রিপ্লেস করতে আমার আবার 1,20,000 টাকা খরচ হচ্ছে। এখন 3 বছরে আমার 10% রেটে থার্ড ইয়ারে গিয়ে আমার ডিসকাউন্ট প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে দেখেন 0.751 আছে কিনা দেখেন না একটু আপনারা, আমিও দেখি। আপনারা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিলটা বের করুন সবাই একটু প্লিজ। প্রথমে দেখেন 10% 3 ইয়ার্স পিরিয়ডে 10% অ্যানুইটি বিল দেখেন 2.487টা পাচ্ছেন কিনা। জি স্যার পাইছি। তারপরে আগের পৃষ্ঠে চলে আসেন, ডিসকাউন্ট এই যে রিপ্লেসমেন্ট যেহেতু 3 বছর করব, এটা তার ওই বছর 3 বছরেরটাই ইফেক্টিভ হবে, তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর প্রেজেন্ট ভ্যালু চার্টে যেতে হবে। এটা অ্যানুইটি বিল দেখেন প্রেজেন্ট ভ্যালু চার্টে দেখেন 10% এ 3 ইয়ার্সে কত আছে। সো 0.751। হ্যাঁ, তো 0.7 আছে। সবাই কি এটা দেখতে পাচ্ছেন? এগুলা হয়তো আপনাদের জন্য অনেকের জন্য কনফিউশন হতে পারে কাজ করার সময়, সুতরাং একটু রিভিউ এখনই হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতের ওই রিভিউ করার সময় আমাদের সমস্যা থাকবে না। এবার দেখো রানিং কস্টটা হচ্ছে আমার 3 বছরের পরে 4, 5, 6 3 বছর পর্যন্ত হবে না। এক্ষেত্রে কিন্তু দেখেন 3 ইয়ার্স থেকে হচ্ছে আমার 0 ইয়ার হয়ে যাচ্ছে এখানে দেখেন, আর 4, 5, 6 আবার নতুন করে মেশিনকে নতুন করে রানিং হচ্ছে। তাহলে আমার ডিসকাউন্ট টেবিল থেকে আমরা কি করব 10% এর আপনার প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট টেবিল থেকে 4, 5, 6 এই 3 বছরে যে ডিসকাউন্ট ফ্যাক্টর আছে ওগুলোকে যোগ করেন। যেমন মনে করেন 10% এ আমার ইয়ার 4 এ ডিসকাউন্ট ফ্যাক্টর কত, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে, অ্যানুইটি টেবিল না, ডিসকাউন্ট টেবিল থেকে, প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে 3 বছরে 4 বছরে কত 0.683। তারপরে বছরে 0.621 স্যার। তারপরে যোগ করতে থাকেন। তারপরে বছর কত 0.564। 0.683 0.621 আপনার মন থেকে দিচ্ছেন নাকি সাথে দিচ্ছেন আপনি দেখেন। যোগ করলে কত হয় 1.868। এই যে 1.868 কিভাবে আসলে বুঝতে পারছেন? জি স্যার। আপনারা একটু যাদের নয়েজ আসতেছে একটু কাইন্ডলি মিউট করেন। আমি কবার মিউট করবো আপনাদেরকে, যারা নতুন করে জয়েন করতেছেন। আমি আবার স্যার 1.86 এরটা দাঁড়ান, আমি স্যার আপনার ক্লাস কন্টিনিউ করুন। হ্যাঁ বলেন। তাহলে কি হচ্ছে এখন 1.868। স্যার লাস্টেরটা বুঝিনি। লাস্টে বুঝেন নাই? জি স্যার। আপনি কে যে আপনার যে প্রেজেন্ট ভ্যালু টেবিলে চলে যান। বের করছেন? জি স্যার। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু টেবিলে দেখেন আপনার, আচ্ছা আমরা কেন এটা করছি সেটা আগে বলি। আমার তো ডিসকাউন্ট রেট 10%, এটা 15% থেকে 10% করছেন কিনা দেখেন আপনারা সবাই। জি স্যার। আচ্ছা, 10% রেটে ডিসকাউন্ট প্রেজেন্ট ভ্যালু টেবিলে আমার 4 বছর 5 বছর 6 বছর পিরিয়ডে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো কত আছে বলেন এবং যোগ করেন। আমাকে মুখে বলেন এবং যোগ করতে থাকেন। 4th ইয়ারে কত আছে 10% এ? 4th ইয়ারে কত আছে? 0.683 যোগ 5th ইয়ারেরটা কত? 0.621 যোগ 6th ইয়ারেরটা কত? 0.564 টোটাল কত? 564 টোটাল কত? তিনটা টোটাল কত? 1.868। হ্যাঁ, এবারে স্ক্রিনে দেখেন 1.868 ডিসকাউন্ট রেট ফ্যাক্টরটা দেখছেন? জি স্যার। দেখতেছেন কেন? ওয়াই? এবার আপনি বলতে পারবেন ওয়াই কেন আমরা এইভাবে খুঁজে নিব? জি স্যার। 3 ইয়ার্স এরটা যোগ করা হয়েছে ডিসকাউন্ট।
3 ইয়ার্স যোগ করা হয়েছে। পঞ্চম আর কেন ষষ্ঠ আমি ওটা। 4th ইয়ার 5th ইয়ার 6th ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর যোগ করে এখানে এটা হিসাব করব, সেটা আমি জানতে চাচ্ছি কেন। আপনার নাম কি বলেন তো একটু কাইন্ডলি? মৌসুমী। মৌসুমী, হ্যাঁ মৌসুমী তো অনেক রেসপন্স করেন আপনিও। এইটা হ্যাঁ বলুন, কেউ বলবেন? স্যার যোগ করব কারণ আমার চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ বছরটা দরকার, এই তিনটার ফ্যাক্টরিংটা যোগ করতেছি। তো তিনটেই সমান স্যার, ইনক্লুড সমান স্যার, প্রতি বছরের ভ্যালুটা তিনটেই ইনক্লুড সমান স্যার। না সমান তো ঠিক আছে, বিশ্বদার তো সমানই আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ কিন্তু 4th ইয়ার 5th ইয়ার 6th ইয়ারটা যোগ করে ডিসকাউন্ট ফ্যাক্টর আছে, কারণ এটা আমার ইফেক্টিভ হবে তো 4th ইয়ার 5th ইয়ার 6th ইয়ারেই। যেমন প্রথমবার আমি 1,20,000 থেকে কিনলাম, তাহলে আমার 3 বছরে 20,000 টাকা করে আমি প্রথম 3 বছরের অ্যানুইটি ফ্যাক্টর দেখলাম 2.487। এটা আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে। আমি হিসাব করছি তো আজকের দিনে বসে, আগামী 3 বছর বা 6 বছর পর কি হবে সেটা হিসাব আমি করছি, আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু বের করে হিসাবটা করতেছি, এটাই তো। তাহলে 1 থেকে 3 বছর প্রথম দিন আমি ধরছি 2.487, আবার 4 থেকে 6 বছরে ধরছি ওই 4, 5, 6 এই 3টা বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে 3টা ডিসকাউন্ট, প্রত্যেক বছর ডিসকাউন্ট গুলো যোগ করে 1.868 বের করে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য এই এক্সারসাইজটা আমরা করলাম। কেউ কোনো এটা বোঝেন না, কেউ আছেন কিনা আমাকে একটু বলেন তো প্লিজ। জি বলুন স্যার। আমরা তো এটা যোগ না করেও অ্যানুইটি টেবিল থেকে 6 বছরের থেকে 3 বছরেরটা বাদ দিয়েও তো করতে পারতাম, কারণ আপনি দেখেন যে করতে পারবেন, একই অর্থ মিলবে, একই হবে, নো ডাউট। এটা যদি স্যার 3 বছর হলো আমরা যোগ করতে পারতাম, যদি এটা 5 বছরে 3 বার সার্কেল হইতো তাহলে আমাদের যোগ করাটা কঠিন হইতো। আর সেক্ষেত্রে স্যার যদি আমি অ্যানুইটি টেবিল থেকে প্রিভিয়াস অ্যানুইটির ভেক্টরটা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের লজিকটা হচ্ছে যে প্রথম বছর যেটা নিচ্ছি আমরা 3 থেকে 0-তে নিয়ে আসছি, আবার যখন আমরা 6 ইয়ারটা নিচ্ছি তখন ওইখানে যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটা হচ্ছে কি 6 ইয়ার থেকে 0-তে, কিন্তু আমি তো অলরেডি 3 থেকে 0-তে একবার নিয়েছি, সেক্ষেত্রে এখন আমার উচিত 6 থেকে 3-তে যাওয়া। এই জন্য আমি কি করব, 6 ইয়ার থেকে 3 ইয়ারের যে অ্যানুইটি টেবিলটা আছে ওইখানে ভ্যালুটা বাদ দিব। ভেরি নাইস, আপনি খুব সুন্দর এক্সেস অ্যামাউন্টটা নিব। খুব সুন্দর এক্সপ্রেশন দিয়েছেন। আপনার নাম কি? সাইফুল ইসলাম স্যার। সাইফুল ইসলাম খুব সুন্দর করে এক্সপ্রেশন করছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একটু আগাই, সেটা যেভাবে বলছে সেটাও কিন্তু খুব ভালো একটা এক্সপ্রেশন, বাট আমি একটু ভেঙে ভেঙে বলতেছি যাতে মাথাটা ঢুকে। দেন এক্সটা গেল, এবার আসেন মেশিন ওয়াই, তো আমরা একই রকম করে হিসাব করি। তাহলে মেশিন ওয়াইতে কি হচ্ছে, আমার আউটলে 0 ইয়ারে 60,000, আর এটা 15% কে 10% করে ফেলেন সবাই। এটাকে আবার বইতে আবার ভুল আসছে, আপনার 10% করে ফেলেন, এটাকে 20% থেকে করে। আপনারা এবার রানিং কস্ট দেখেন, 10 ইয়ার্সে 10%-এ 2 বছরে আমার 35,000 টাকা করে যদি খরচ হয়, তাহলে 1.736 অ্যানুইটি টেবিল থেকে নিলাম, আবার রিপ্লেস করলাম 2 বছর পরে, কারণ এটাতে লাইফ স্প্যান 2 বছর। তো 2 বছর পরে আমাকে আবার 2 বছরের সময় আমাকে আবার রিপ্লেস করতে হচ্ছে 60,000 টাকা দিয়ে। তাহলে 2 বছরের অ্যানুইটি টেবিল থেকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর থেকে পাইলাম 8.826, একই রকম, আগেটা যেভাবে করছি একই রকম। দেন 3 বছর এবং 4 বছরের রানিং কস্ট 35,000 টাকা করে, তাহলে 10% রেটে 3 বছর এবং 4 বছরের যে ডিসকাউন্ট এটা আছে, ফ্যাক্টরটা আছে, সে দুটো যোগ করলে 1.434। তারপরে আসেন 4 বছরে গিয়ে আমি আবার রিপ্লেস করলাম 60,000 টাকা আমার আউটলে, তাহলে 4th বছরের আমার ডিসকাউন্ট ফ্যাক্টর 6.83। আবার রানিং কস্ট 5 বছর এবং 6 বছরের 35,000 টাকা করে, আর এবং 5 বছর এবং 6 বছর ডিসকাউন্ট ফ্যাক্টর দুটো যোগ করলে 1.185 হয়। পরে আমরা প্রেজেন্ট ভ্যালু গুলো বের করলাম, বের করার পরে আমার নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু বের করলে আমার এক্স এ নেট প্রেজেন্ট ভ্যালু দেখা যাচ্ছে 2,97,220, ওয়াই তে দেখা যাচ্ছে 3,02,965। স্যার মেশিন ওয়াই তে তো ইয়ার 1, 2 এর আলাদা আলাদা ভ্যালু আছে, তাহলে আমরা শুধু ইয়ার 2 এর ভ্যালু নিয়ে ইয়ার 1, 2 ক্যালকুলেশন কেন করলাম? মেশিন ওয়াই তে জি স্যার। কি আছে বলেন আবার? ইয়ার 1 এ হচ্ছে 40,000 আর ইয়ার 2 তে হচ্ছে 35,000, কিন্তু আমরা তো ইয়ার 1, 2 তে 35,000 ধরে করলাম কেন? প্রশ্নে কি আছে স্যার? প্রশ্নে ইয়ার 1 এ 40,000, ইয়ার 2 তে 35,000। তাহলে এখানেও একটা ভুল আছে, তাহলে সেটা আমাদেরকে অ্যাকাউন্ট ফর করতে। রানিং কস্ট যদি আমার 1 বছর প্রথম বছর 35,000 ওই, তাহলে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর ভেঙে ভেঙে করতে হবে ওই। তাহলে এখানেও একটা ভুল আছে, এটা আমি খেয়াল করে নেই। 35,000 তাহলে প্রথম বছর 35,000 দিব ক্যাশ ফ্লো আউট, হ্যাঁ। সেকেন্ড ইয়ার আবার দিব 40,000,
আবার আমরা 35,000 চলে দিব, পরে আবার এটা আরেকটা হিসাব করবো, আবার স্যার তাহলে তো পার্ট টাইম এখানে জব কিনবো, অ্যানুইটি ফ্যাক্টরের কোনো দরকার নাই। তখন তার অ্যান্টিফ্যাক্টর তখন আমি ডিসকাউন্ট একটা করে করবো, করার পরে কি এসে দেখবো আর কি। জি স্যার। এই হচ্ছে বিষয়। তারপরে যেটা আমাদের তাহলে এখানে ওদের হিসাবে দ্য মেশিন এক্স শুড বি পারচেজ অ্যাজ ইট হ্যাজ দ্য লিস্ট কস্ট অপশন। তাহলে এইভাবে আমরা সিদ্ধান্তগুলো নিতে পারি। আর কেউ কোনো প্রশ্ন করবেন এখানে, নাকি আমি একটু আগাবো? আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা এভাবে গেলাম। দেন আসেন এবার আরেকটা হচ্ছে অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। আমাদের দুটো অপশন, একটা হচ্ছে এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনগুলোতে কি হবে, এই আমরা দুটো পদ্ধতি দেখলাম। আরটা হচ্ছে অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। এই যে অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল কি, আমার একটা মেশিন বা একটা আগের কোশ্চেনটা কি তাহলে ভুল আছে? ইয়ার 2 এর একবার 40 একবার 35। না, অবশ্যই আমাদের 35,000 আর 40,000 দেওয়া আছে, এটা তো একসঙ্গে হিসাব করে ফেলছে। রানিং কস্ট 35,000 টাকা, দনি বছরে 5,000 ধরে ফেলছে। এখানে 1 to 2 ইয়ার্স রানিং কস্ট 35,000 টাকা, দনি ইয়ার্স ধরলে তো হবে না, তাই না? এখানে প্রথম বছর রানিং কস্ট 35,000 টাকা, সেকেন্ড ইয়ারে 40,000 টাকা। সো আমরা আলাদা আলাদা ভাবে দেখাই দেবো। রানিং কস্ট প্রথম বছর 35,000 টাকার ডিসকাউন্ট টেবিল থেকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর লিখবো। তারপরে সেকেন্ড ইয়ারে 40,000 টাকা ডিসকাউন্ট টেবিল থেকে ডিসকাউন্ট ফ্যাক্টর লিখবো, লিখে যাওয়া হয় তা আর কি। আবার থার্ড ইয়ারে গিয়ে সেকেন্ড ইয়ারে আবার সেকেন্ড টাইম রিপ্লেসমেন্ট 60,000 টাকা, আবার ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আলাদা করে লিখবো, ফিফথ সিক্সথ আলাদা করে লিখবো। দেখার পরে যা ডিসকাউন্ট আসে তাই আর কি। আচ্ছা, দুইটা আলাদা করে তারপর ডিসকাউন্ট দেখাবেন? হ্যাঁ, আলাদা কেন করতে হবে সেটা কি বুঝছেন আপনি? স্যার দুইটা কস্ট তো আলাদা কস্ট, সুতরাং আমি তো অ্যানুইটি টেবিল থেকে নিয়ে গেলে তো হচ্ছে না আমার, যেহেতু কস্ট আলাদা আমাকে দুইটা করে আলাদা করে দেখাতে হবে, না তো রেজাল্টটা আমার ভুল এসেছিল। ঠিক আছে স্যার, তাহলে সলিউশনটাতে ভুল আছে? এই বইয়ের কিছু কিছু সলিউশনে বিভিন্ন জায়গাতে ভুল আছে। আমি গত ক্লাসেও একটা ভুল আপনাদেরকে বলছিলাম, ওটা কি মনে আছে কিনা, আমি কত নম্বর দিয়েছিল, এরকম টুকটাক ভুল আছে এদের, বাট কনসেপ্ট গুলো কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এখানে, সেগুলো আমরা ধরে নিই, দেন আমরা আমাদের মধ্যে প্র্যাকটিস করবো। দেন আসেন অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। তাহলে অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেলসটা কি জিনিস? আমার মেশিনটা আমরা চলতি অবস্থাতে কোন সময় রিপ্লেস করাটা আমাদের জন্য অপটিমাম হবে। সেক্ষেত্রে মনে করেন আমরা কিভাবে করব, কোম্পানিজ পারচেজিং নিউ প্ল্যান্ট এন্ড মেশিনারি must decide how often to replace them. Generally, as machinery ages, its residual value decreases and annual running cost increases. সাধারণত কি হয়, মেশিনের যখন বয়স বেশি হতে থাকে তখন ওটার রেসিডুয়াল ভ্যালুটা মানে স্যালভেজ ভ্যালুটা সাধারণত কমতে থাকে, এবং অ্যানুয়াল রানিং কস্ট, ওটা চালাতে যে আমার যে খরচ হয় প্রত্যেক বছর ওটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। মেশিন আস্তে আস্তে উইক হয়ে যায়, ওদের রানিং কস্ট বেড়ে যায়। However, companies are unlikely to want to replace assets too frequently because of the capital outlay associated with the purchase. In the next section, we shall calculate the optimum replacement cycle in order to minimize long-term costs. তাহলে আমার long-term costs minimize করার জন্য আমরা optimum replacement cycleটা কি হবে to minimize long-term cost. আচ্ছা, ফ্যাক্টরস গুলো কি থাকে এখানে সাধারণত? এই সাধারণত ফ্যাক্টরস ইন রিপ্লেসমেন্ট ডিসিশনের মধ্যে কি থাকে? কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ নিউ ইকুইপমেন্ট, তারপর অপারেটিং কস্ট বাড়তে থাকে, সেটাই মেইনটেনেন্সের কারণে বাড়তে থাকে। তারপরে লোয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি অফ আউটপুট কমে যায়। তারপর রিসেল ভ্যালু কি হতে পারে সেটা একটা পয়েন্ট আমাদের কনসিডারেশনের মধ্যে আনতে হয়। ট্যাক্সেশন এবং ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ যদি থাকে সেগুলোও কনসিডারেশন আনতে হয়। আবার যদি ইনফ্লেশন থাকে, বোথ জেনারেল ইনফ্লেশন অথবা রিলেটিভ মুভমেন্টস ইন প্রাইস ইনপুটস এন্ড আউটপুটস, এগুলোও কনসিডারেশন আনতে হয়। একটা এক্সাম্পল দিয়ে আমাদের জিনিসটা একদম ক্লিয়ার হবে। A supermarket is trying to determine the optimal replacement policy for its fleet of delivery vehicles. তাদের ডেলিভারি ভেহিকেলের ফ্লিট আছে, অনেকগুলো আছে, ডেলিভারি ভেহিকেল আছে তাদের।
সেটাকে সে রিপ্লেসমেন্ট অপটিমাল রিপ্লেসমেন্ট পলিসি সে বের করতে চাচ্ছে। দ্য টোটাল পারচেজ প্রাইস অফ দ্য ফ্লিট ইজ 2,20,000 pound. The running costs and scrap values of the fleet at the end of each year are year 1, 2, 3, 4, 5 5টা বছরের তার রানিং কস্ট এন্ড স্ক্র্যাপ ভ্যালু একটা সে তথ্য নিল। সে উদ্দেশ্য হচ্ছে তার অপটিমাল রিপ্লেসমেন্ট করবে কোন বছরে গিয়ে সেটার জন্য। সে প্রথমে রানিং কস্ট এবং স্ক্র্যাপ ভ্যালু প্রত্যেক বছরে কত কত ইয়ার 1 এ, ইয়ার 2 তে, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 4 এ, যেমন ইয়ার 1 এ 1,10,000 রানিং কস্ট এবং স্ক্র্যাপ ভ্যালু 1,21,000। সেটা একই রকম সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, ফিফথ ইয়ারে গিয়ে কত, যেমন ফিফথ ইয়ারে 1,76,000 টাকা রানিং কস্ট হচ্ছে। প্রত্যেক বছর রানিং কস্ট বাড়তেছে 1,10,000, 1,32,000, 1,54,000, 1,65,000, 1,76,000। আবার স্ক্র্যাপ ভ্যালু প্রত্যেক বছর কমতেছে 1,21,000, 88,000, 66,000, 55,000, 25,000। The supermarket's cost of capital is 12% per annum. Cost of capital দিয়ে দিল। Ignore taxation and inflation. Identify at the end of which year the supermarket should replace its fleet of delivery vehicles. আপনারা বলেন তখন আমরা কিভাবে হিসাবটা করা উচিত? জাস্ট আইডিয়া থেকে বলেন কি করা উচিত। ঠিক আগেরটার মতোই, আগে যে একটা আমরা একটু আগে এক্সাম্পল 9টা করলাম ওই কনসেপ্ট থেকে বলেন যে আমার এখানে কি দেওয়া আছে এবং আমরা কিভাবে এটা সলভ করতে পারি। মাথায় কি আসতেছে, হঠাৎ করে কি আসতেছে, এই মুহূর্তে কি আসতেছে? যেখানে আমাদের এখানে কস্ট দেওয়া আছে, রানিং কস্ট দেওয়া আছে এবং পারচেজ কস্ট দেওয়া আছে এবং স্ক্র্যাপ ভ্যালু দেওয়া, তিনটা হিসাব দেওয়া আছে। পারচেজ কস্ট দেওয়া আছে, রানিং কস্ট দেওয়া আছে আর স্ক্র্যাপ ভ্যালু দেওয়া আছে। তা আমরা যদি এই প্রেজেন্ট ভ্যালুতে আনি, প্রত্যেক বছর বছর হিসাব করি, আর 5টা ইয়ারের ডাটা দেওয়া আছে, প্রত্যেক বছরে বছরে যদি আমরা যদি ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের করতে চাই, কস্টের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট প্রত্যেক বছর পর যদি বের করি, তাহলে কিন্তু আমরা একটা অপটিমাম সলিউশনে আসতে পারবো, অপটিমাম রিপ্লেসমেন্ট পলিসিতে ডিসিশনে আসতে পারবো। যেমন দেখেন ইয়ার 1 এ আমার রানিং কস্ট হচ্ছে 1,10,000, স্ক্র্যাপ ভ্যালু 1,21,000। তাহলে ইয়ার 1 এ বিক্রি করলে আমার কস্টের কি অবস্থা হয় সেটা হিসাব করলাম। 2,20,000 টাকা তো আমার যাবেই খরচ, আর রানিং কস্ট 1,10,000 টাকাও যাবে, কিন্তু স্ক্র্যাপ ভ্যালু 1,21,000 টাকা। সো কি দাঁড়াচ্ছে সেটা দেখবো আমরা। তারপরে আপনার দেখেন ইয়ার 2 তেও আমার 2,20,000 টাকা আউটলে যাবে। আবার ইয়ার 2 তে যদি করি তাহলে আমার ইয়ার 1 এর 1,10,000 টাকা রানিং কস্ট যাবে, ওটা প্রেজেন্ট ভ্যালু করবো। ইয়ার 2 এর 1,32,000 টাকা থেকে 88,000 টাকা বাদ দিয়ে ওটা প্রেজেন্ট ভ্যালু বের করে কত টাকা থাকবে সেটা দেখবো। থার্ড ইয়ারে কি করবো, থার্ড ইয়ার যদি হিসাব করি তাহলে আমার 2,20,000 টাকা আউটলে যাবেই, হ্যাঁ, আজকের দিনে। আর আমার ইয়ার 1 এর 1,10,000 টাকা খরচ হবে, ইয়ার 2 এর 31,000 টাকা খরচ হবে। ইয়ার 3 তে গিয়ে 1,54,000 থেকে 66,000 টাকা বাদ দিলে যা থাকবে সেটাই আমার এক্সট্রা রানিং কস্ট যাবে। রানিং কস্ট থেকে আমি কিছু স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে বাকি যা থাকে সেটা প্রেজেন্ট ভ্যালু বের করবো ইয়ার 3 তে গিয়ে। ইয়ার 4 এ কি করবো কি, ইয়ার 1 এর 1,10,000, 2 এর 1,32,000, 3 এর 1,54,000 টাকা খরচ হওয়ার পরে চতুর্থ বছর ইয়ার 4 এর আমার 1,65,000 থেকে 55,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে বাকি যা থাকবে সেটাই আমি খরচ হিসেবে দেখাই আমার প্রেজেন্ট ভ্যালু বের করবো। ইয়ার 50 গিয়েও তাই 1, 2, 3, 4 বছর রানিং কস্ট দিব, আর স্ক্র্যাপ ভ্যালু 1,76,000 থেকে 25,000 ইয়ার স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে যা থাকে সেটাকে আমি অ্যাকাউন্ট ফর করে ওটাকে প্রেজেন্ট ভ্যালু বের করবো। বের করে বলে আমার টোটাল নেট প্রেজেন্ট ভ্যালু বের করে তারপর আমি অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টে চলে যেতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে। এখন আমি চার্টে যাই, চার্টে গেলে কিভাবে সাজাচ্ছে দেখতে পারবো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কি আছি আপনাদের সঙ্গে? জি স্যার। জি স্যার। দেখেন রিপ্লেসমেন্ট সাইকেলটা কিভাবে সাজাচ্ছে। রিপ্লেসমেন্ট সাইকেল কেমন, ইয়ার 0, 1, 2, 3, 4, 5 ডিসকাউন্ট ফ্যাক্টর করে লিখছে 10% রেটে।
এবার সাথে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। ইয়ার 1 এ আমার ক্যাশ চলে গেল 220, প্রেজেন্ট ভ্যালু 220। ইয়ার 2 তেও গেল আমার আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু 220, প্রত্যেককে 220। আর ইয়ার 1 টা আগে দেখি আমরা। ইয়ার 1 এ ক্যাশ গেল আমার 220, আর 11 টাকাটা আমার যে প্রশ্ন দেখেন আমার রানিং কস্ট কত ইয়ার 1 এ? এটা তো 110 হওয়া উচিত না? হ্যাঁ, প্রশ্নে কত আছে? রানিং কস্ট কত আছে? 1,10,000। স্ক্র্যাপ ভ্যালু কত আছে? স্ক্র্যাপ ভ্যালু 1,21,000। তাহলে প্রথম বছরে আমার আসলে হাতে থাকবে 11,000 টাকা। 1,21,000 থেকে 1,10,000 বাদ দেন। স্ক্র্যাপ ভ্যালুটা তো আমার ইনফ্লো অফ মানি হবে, ঠিক আছে না? জি স্যার। স্ক্র্যাপ ভ্যালুটা আমার ইনফ্লো অফ মানি হবে, তো সেটার এক বছরের 11 টাকা 1,21,000 টাকা ইনফ্লো অফ মানি হবে এক বছরে গিয়ে, টাইমে গিয়ে, ইয়ার 1 এ গিয়ে। তাহলে ইয়ার 1 এ 1,10,000 টাকা খরচ হবে, 1,21,000 টাকা আসবে। তাহলে আমার নেট টাকা আসবে কত বলেন? কেউ বুঝতেছেন না? কেউ বলবেন না? 1,21,000 টাকা খরচ যাবে আমার স্ক্র্যাপ ভ্যালু থেকে পাবো, 1,10,000 টাকা রানিং কস্ট, 1,20,000 টাকা আমি স্ক্র্যাপ ভ্যালু থেকে রিটার্ন পাবো। তাহলে আমার ইয়ার 9,823 টাকা হয়। জি, 9,823। ওটা আপনি প্রেজেন্ট ভ্যালু দিয়ে গুণ করে বলতেছেন তো? জি স্যার। হ্যাঁ, কিন্তু 11,000 টাকা আমার হাতে, এখানে 11 কেন রাখলাম এটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা আমাকে বলেন, আমি এটা একটু বলতে চাই। এখানে ইয়ার 1 এ 11,000 কেন লিখলাম এটা কেউ বুঝেন নাই আছেন কিনা বলেন? আচ্ছা, সবাই বুঝছেন কিনা বলেন? স্যার আরেকবার বলবেন? স্যার বুঝছি। হ্যাঁ, আমি আরেকবার বলতে চাই। এখানে আপনারা একটু, যিনি বুঝেন নাই ওনারা একটু প্রশ্নে যান। ইয়ার 1 এ কি লেখা আছে? রানিং কস্ট কত, স্ক্র্যাপ ভ্যালু কত? রানিং কস্ট 1,10,000 আর স্ক্র্যাপ ভ্যালু 1,21,000। তাহলে আমার রানিং কস্ট হচ্ছে কি আমার খরচ, স্ক্র্যাপ ভ্যালুটা হচ্ছে কি আমার ইনকাম এক বছরের মাথায়। তাহলে আমার এক বছরের মাথায় আমার নেট কি থাকবে? টাকা যাবে না থাকবে কিছু? থাকবে কত টাকা থাকবে? 11,000। এই 11,000 টাকা হচ্ছে এই 11। এখানে হাজারে দেয় নাই, আপনারা 0,0,0 উপরে লিখে দিতে পারেন। 11, তাহলে 11 আমার ইয়ার 1 এ ডিসকাউন্ট ফ্যাক্টর 0.893, 11কে 0.893 গুণ করলে 9.8 হবে, বা 9,800 কত জানি বললো একজন, তাই হবে আর কি। বুঝে গেছে এবার? জি স্যার। ইয়ার 2 তে তাহলে আসেন। আমার 0 ইয়ারে আউটলে তো 220 আসেই, আবার ইয়ার 1 এর 1,10,000 টাকা রানিং কস্ট পুরোই খরচ হবে, তাই না? আর ইয়ার 2 তে রানিং কস্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে কত টাকা দেখেন, কত খরচ বেশি হয়? 44,000। সবাই পাইছেন 44,000? ইয়ার 2 তে 44,000 টাকা আমার খরচ। এখানে দেখেন ব্র্যাকেট দিয়েছে, ব্র্যাকেট মানে কিন্তু খরচ, আউটলে। 11 তে কোনো ব্র্যাকেট নাই, মানে ইনকাম প্লাস, আর ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস। 44 থেকে মাইনাস, কেন মাইনাস? 44,000 টাকা কোথা থেকে পেলাম? আমার ইয়ার 2 তে রানিং কস্ট 1,32,000, এবং ইয়ার 2 তে এন্ড অফ দ্য ইয়ার কি হবে আমার স্ক্র্যাপ ভ্যালু 88,000 টাকা। তাহলে 1,32,000 থেকে 88,000 বাদ দিলে 44,000 টাকা হয়। তাহলে লিখলাম। কেউ প্রশ্ন করবেন কেন হইলো 44? আচ্ছা, আশা করি বুঝতে পারতেছেন, না বুঝলে আমাকে আবার বলতে পারবেন, অসুবিধা নাই। ইয়ার 3 তে গিয়ে দেখেন তাহলে কি হবে। আমার ইয়ার 3 তে ওই 1,10,000 টাকা ইয়ার 1 এ রানিং কস্ট যাবেই, ইয়ার 2 তে 1,32,000 টাকা খরচ হবে, ইয়ার 3 তে গিয়ে 88,000 টাকা। কেন? ওয়াই বলেন তো? রানিং কস্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু ওই পার্থক্য। রানিং কস্ট কত, স্ক্র্যাপ ভ্যালু কত বলেন? রানিং কস্ট 1,54,000।
Recording in progress. 1,10,000 টাকা বেশি খরচ হচ্ছে, সেটা দেখলাম, এবং সেটার প্রেজেন্ট ভ্যালু এই ফ্যাক্টর দিয়ে গুণ করলে 1,10,000 ইন্টু 0.636 গুণ করলে এই যা হয় তা আর কি 70 বোধ না গেল। ইয়ার 50 গিয়ে দেখেন একই রকম, ইয়ার 1 এর খরচ, ইয়ার 2 এর খরচ, ইয়ার 3 এর খরচ, ইয়ার 4 এর খরচ, ইয়ার 5 এ গিয়ে আমার খরচ থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দেন, কত হয়? 1,51,000। তারপর প্রেজেন্ট ভ্যালু 0.56 দিয়ে গুণ করলে 0.567 দিয়ে গুণ করলে 85.617 এই হয়। তাহলে আমার টোটাল আমার প্রত্যেক বছরের আমার তখন ইয়ার 1 এর কত প্রেজেন্ট ভ্যালু, ইয়ার 2 এর কত প্রেজেন্ট ভ্যালু যোগ করে ফেললাম, যোগ এবং বিয়োগ করে ফেললাম। এখানে তো যোগ বিয়োগ আছে, যেমন 2,20,000 থেকে 9,08,000 বাদ যাবে। টোটাল খরচ আমার প্রত্যেক বছরের প্রেজেন্ট ভ্যালু খরচ দিলাম, তারপরে অ্যানুইটি ফ্যাক্টর থেকে ভাগ করে দিলাম। প্রত্যেক বছরের অ্যানুইটি ফ্যাক্টর থেকে ইয়ার 1 এর 0.893, ইয়ার 2 তে 1.69, ইয়ার 3 তে 2.40, 3 তে 4 এ 3.037, ওই অ্যানুইটি টেবিল থেকে নিয়ে আমরা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের করলাম। 235, 209, 202, 198, 207। তাহলে সবচেয়ে কম কোনটা? স্যার ভাগটা কেন করলাম? জি বলেন। ভাগ করলাম যে এটা কেন করছি স্যার? এটাই তো মেইন কথা। দেখি এটা কেউ অন্য কেউ উত্তর দেন, ভাগটা কেন করলাম কেউ বলেন দেখি। এটা তো আমি বুঝাইলাম বিষয়টা। এই তো প্রথমে তো আমরা শিখলাম ইকুয়াল অ্যানুইটি কস্ট বের করার জন্য, ইকুইভ্যালেন্ট অ্যানুইটি বের করার জন্য, অ্যানুয়াল কস্ট, এই যে কথা লেখা আছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের করার জন্য যে ফর্মুলাটা ছিল, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড বাই অ্যানুইটি ফ্যাক্টর অফ ইয়ার এন, এটা তো আমরা প্রথমে শিখে আসলাম না, ওটার জন্যই তো এটা ভাগ দিলাম। প্রশ্ন যিনি করছেন আপনি কি এখনো আচ্ছা, যিনি প্রশ্ন করছেন 562 তে যেটা শিখে আসলাম আমরা, যিনি প্রশ্ন করছেন আপনি 562 পৃষ্ঠায় চলে যান, ওখানে একটা ফর্মুলা দেওয়া আছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টের ফর্মুলা। স্যার দেখছি, বুঝছি স্যার। ওখানে লেখা আছে কি প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ফ্যাক্টর অফ ইয়ার এন। অ্যানুয়াল ফ্যাক্টর অফ ইয়ার এন মানে যত বছরের অ্যানুয়াল ফ্যাক্টর ওই বছরটাই হচ্ছে কি ইয়ার এন। এই যে এগুলো অ্যানুইটি ফ্যাক্টর, যত বছরের অ্যানুইটি ফ্যাক্টর 10% রেটে ওই বছরের অ্যানুইটি ফ্যাক্টর গুলো এখানে আমরা লিখছি। প্রেজেন্ট ভ্যালু ভাগ করলে প্রতি বছরে অ্যাভারেজে কত, কোনটা প্রত্যেকটা অ্যাভারেজ করছি, এটাকে 5 বছরের জন্য, 4 বছরের জন্য, 3 বছরের জন্য, 2 বছরের জন্য, 1 বছরের জন্য করলে আমরা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের পেয়ে গেলাম। একটা মিনিট আমি ব্রেক নিচ্ছি, নামাজ আদান দিচ্ছে, প্রায় শেষের দিকে অবশ্য। আচ্ছা, তো আর কোনো কেউ প্রশ্ন করবেন এই ব্যাপারে? সবাই বলছেন কিনা বলেন। স্যার ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই আবার একটু আগাই। তাহলে রিপ্লেসমেন্টের এই অঙ্কগুলো এরকমই থাকবে, এর চেয়ে বেশি কিছু। এরপর আসছেন ক্যাপিটাল রেশনিং। হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং? ক্যাপিটাল রেশনিং মানে কি জানেন? এই 3 লাইনে কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যায়। If investment funds are unlimited, then all projects with a positive net present value should be undertaken. যদি আমার অনেক টাকা থাকে, যত প্রজেক্টই আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ সবগুলো আমি নিতে পারি, যদি টাকা থাকে, যদি টাকা আমাদের লিমিটেড থাকে, তাহলে কি হবে? ক্যাপিটাল রেশনিং occurs when insufficient funds are available to undertake all beneficial projects. এখন আমার কাছে টাকা লিমিটেড, কিন্তু প্রজেক্ট অনেকগুলো সামনে আছে, কোন প্রজেক্ট নিব কোন প্রজেক্ট নিব না, হ্যাঁ, সবগুলির প্রজেক্টেরই আমার নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ। তখন আমি কি চিন্তা করব? আমার সবচেয়ে বেশি আমার অপটিমাইজ করতে চিন্তা করব আমার প্রফিটটাকে। আমার যে লিমিটেড টাকা আছে সেই লিমিটেড টাকা দিয়ে আমি
প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে এনে সবচেয়ে আমার অপটিমাইজ করার চেষ্টা করবো প্রফিটটাকে, সেটাতে আমাদের সিদ্ধান্ত হবে। তো সেখানে কি করতে হয়, the objective of all capital rationing exercise is the maximization of the total net present value of the chosen projects cash flows at the cost of capital. Net present value of the chosen projects cash flow at the cost of capital. কি বলতেছে, the objective, আমার উদ্দেশ্য কি, maximization of profit। তাহলে objective of all rationing exercises is the maximization of the total net present value of chosen projects cash flows at the cost of capital. Thus, it becomes necessary to rank projects to enable the optimum combination of the to be undertaken. তাহলে optimum combination করব কিসের মধ্যে, ওই প্রজেক্টগুলোর মধ্যে। তাহলে আমাকে র্যাঙ্কিং করতে হবে কোন প্রজেক্টে সবচেয়ে বেশি নেট প্রেজেন্ট ভ্যালু, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, ফোর্থ কোনটা, এভাবে করে করে আমি আমার টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমার কাছে অ্যাভেলেবল আছে সেটাকে আমি ভাগ করে দেবো। এই জিনিসটাই হচ্ছে আমার ক্যাপিটাল রেশনিং, আর কিছুই না। আন্ডারলাইং অ্যাজাম্পশনস হচ্ছে কি ইন্ডিভিজুয়াল প্রজেক্টস আর ডিভাইজেবল। একটা অ্যাজাম্পশন করে দিচ্ছি আমরা যে যদি আমরা এরকম অ্যাজাম্পশন করি যে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টটা ডিভাইজেবল, মানে আমি চাইলে ভেঙেও ওগুলা কিছু পার্সেন্ট আমরা ইনভেস্ট করতে পারি। The resulting net present value will be prorated. For example, if only 25% of the capital is available for a project, only 25% of the net present value will be earned. এটা ডিভাইজেবল, এটা একটা অ্যাজাম্পশন করছি আমরা। আবার একটা অ্যাজাম্পশন হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ফ্লোস ক্যানট বি ডিলেড or brought forward. একটা অ্যাজাম্পশন হচ্ছে ক্যাপিটাল ফান্ডস আর রেস্ট্রিক্টেড ইন জাস্ট ওয়ান পিরিয়ড বা ইয়ার জিরোতে। টেকনিক হচ্ছে কি, টেকনিকটাও একই রকম, যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হয়, নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই initial investment. The decision aims to maximize net present value given a single limiting factor. As with other decisions with one scarce resource, the opportunities should be ranked according to the net present value per $1 invested. This measure is called the profitability index. Profitability index সমান ফর্মুলা কি, net present value divided by initial investment. এটাই হচ্ছে আমাদের এই ফর্মুলাতে ফেলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। টেকনিকটা কি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করবো প্রত্যেকটা, যেটার প্রফিটেবিলিটি ইন্ডেক্স নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে কি হবে, অপটিমাল ইনভেস্টমেন্ট প্ল্যান ইজ ডিটারমাইন্ড বাই ক্যালকুলেটিং আ প্রফিটেবিলিটি ইন্ডেক্স ফর ইচ প্রজেক্ট। কিভাবে করবো, প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করবো। তারপরে 2 নম্বর, র্যাঙ্কিং দ্য প্রজেক্টস অ্যাকর্ডিং টু দেয়ার প্রফিটেবিলিটি ইন্ডেক্স। র্যাঙ্কিং করবো তখন কোনটা বেশি ভালো, প্রফিটেবিলিটি ইন্ডেক্সে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, কোনটা কি। দেন অ্যালোকেটিং ফান্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্টস র্যাঙ্কিংস আনটিল দে আর ইউজড আপ। তখন আমার যে টাকাটা থাকবে, ওগুলা ফান্ডটা থাকবে, ওই ফান্ডটাকে আমি তখন অ্যালোকেট করবো অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্কিং, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যেটা পিআই ভালো, পিআই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটা বেস্ট সেটা নিব প্রথমে, তারপর সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, ফোর্থ কোনটা, এবার র্যাঙ্কিং করে করে আমরা we can do that. An example is very easy. A company may undertake any of the following investment projects. Projects A, B, C, D, E, F, G. 8টা project A, B, C, D, E, F, G. 7টা project. Investment requirement কোনটার কথা বলছে, 3400, 2750 এরকম করে বলে দিচ্ছে। বিভিন্ন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট আছে এখানে, এবং নেট প্রেজেন্ট ভ্যালু বলা আছে 850, 825 থেকে শুরু করে 350 পর্যন্ত। দেখেন এখানে কিন্তু র্যাঙ্কিং করা আছে, একদম হাইয়েস্ট প্রেজেন্ট ভ্যালুটাকে হাইয়েস্ট উপর রাখছে, 850, 825, 720, 680 এ হয়ে গেছে। এখন বলতেছে রিকোয়ার্ড if the company ranks the project, এখানে বলছে in the next budget period there is only 9 million pound available for capital expenditure projects. Each project is divisible. Each project is divisible মানে কি বলুন তো, একটু আগে বললাম যেটা ডিভাইজেবল মানে কি, তো ভাগ ভাগ করে ইনভেস্ট করা যাবে। আর যদি বলতে আনডিভাইজেবল তাহলে ভাগ করা যাবে না, 4 প্রজেক্টে ইনভেস্ট করতে, হ্যাঁ ভাগ করা যাবে না। সো আমাদের রিকোয়ারমেন্টটা কি এখন দেখেন, if the company ranks the projects according to the highest net present values, which projects will be undertaken, calculate the total net present value। বলছে কি, যদি আমার
net present value অনুযায়ী highest net present value অনুযায়ী যদি আমরা ranking করি, if the company ranks the projects according to the highest net present values, which project will be undertaken? Calculate the total net present value. হ্যাঁ, তাহলে দেখেন এখানে র্যাঙ্কিং যদি করি A B C D E F G, র্যাঙ্কিং এর মধ্যে প্রেজেন্ট ভ্যালু হিসেবে যদি প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী যদি র্যাঙ্কিং করি তাহলে কি দাঁড়ায়? ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে বলেন তো? সব তো সিরিয়ালি আছে। সিরিয়ালি আছে। এ থেকে জি পর্যন্ত 7 দিতে পারেন না, 1 2 3 4, এটাই এটা এ এর র্যাঙ্কিং হয়ে যাবে 1, বি এরটা হয়ে যাবে 2, এভাবে জি এরটা হয়ে যাবে 7, সব সিরিয়াল দেওয়া আছে। কিন্তু আসলে কিন্তু এভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। সো নাও লেটস গো টু দ্য সলিউশন এবং এটা বুঝার চেষ্টা করি। খুবই সহজ। তারা এটাই করছে। জি, তারা এইভাবে র্যাঙ্ক করে দিছে তারা নরমালি। আসেন, এই যে আমাদের ক্যাপিটাল রেশনিংটা ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট যেটা প্রশ্নে আছে, প্রশ্নে একটু আছে এ বি সি ডি এফ জি এস এবং নেট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, একটু পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। এবার নেট প্রেজেন্ট ভ্যালু র্যাঙ্কিং করছে 1 2 3 4 5 6 7 9, এটা লিখছে। প্রফিটেবিলিটি এবার ইন্ডেক্স করেন। এবার প্রফিটেবিলিটি কিভাবে করছি আমরা? সূত্রটা কি বলছিলাম বলেন? যে নিট প্রেজেন্ট ভ্যালু ভাগ ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট করেন, তাহলে দেখেন গেলে মিলে কিনা 0.25 0.30 0.36 হচ্ছে কিনা বলেন। স্যার ঠিক আছে, সবাই করেন না একটু, হয়ে যাক, আজকে হয়ে যাক, শেষ হয়ে যাক। আবার র্যাঙ্কিং করি আমরা, তাহলে র্যাঙ্কিং কি দাঁড়াচ্ছে আমার? ফার্স্ট হচ্ছে ই, সবচেয়ে বেশি 0.5 প্রফিটেবল ইন্ডেক্স ই, 1 নম্বর। এফ হচ্ছে গা 2 নম্বর র্যাঙ্কিং এ, সেকেন্ড র্যাঙ্কিং এ। থার্ড হচ্ছে গিয়া সি, র্যাঙ্কিং এ 4 হচ্ছে গিয়া বি, র্যাঙ্কিং এ 5 হচ্ছে গিয়া জি, র্যাঙ্কিং এ 6 হচ্ছে গিয়া, এভাবে আর কি না র্যাঙ্কিং করলাম। এখন আমার কাছে টাকা আছে কত? টাকা আছে কত? $9 million। $9 million। এর চেয়ে বেশি তো খরচ করতে পারবো না। তাহলে আমি এখন র্যাঙ্কিং অনুযায়ী সাজাই আগে। র্যাঙ্কিং অনুযায়ী সাজাইলে আমার এতে চলে যাবে কত? 860। কত? এই যে আমি এখানে র্যাঙ্কিং সাজাইছি না, এই যে এটা হচ্ছে কি আমার প্রজেক্ট এ বি সি ডি র্যাঙ্কিং অনুযায়ী করলো। এটা হচ্ছে আমার যদি নেট প্রেজেন্ট ভ্যালু ধরো, আমার রিকোয়ারমেন্ট 1 এ কি বলা আছে? ইফ দ্য কোম্পানি ranks the projects according to the highest in net present values, which projects will be undertaken? এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেট দ্য টোটাল নেট প্রেজেন্ট ভ্যালু। তো যদি আমরা এই রিকোয়ারমেন্ট 1 যদি এইভাবে যদি করি, র্যাঙ্কিং 1 2 3 4 এটা যদি নিই, তাহলে আমাদের কি 850 825 কি হয়ে যায়? তাহলে এটা হয় যদি আমার র্যাঙ্কিং শুধু নেট প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী শুধু করে, প্রফিটেবল ইন্ডেক্স করলাম না, শুধু নেট প্রেজেন্ট ভ্যালু উপরেই আমি র্যাঙ্কিং করলাম, তাহলে আমার তো এবিসিডি 4টা সিরিয়াল দেওয়া ছিল। তাহলে দেখা যাচ্ছে আমার এতে আমার 850 দিলাম, ইনভেস্টমেন্ট এতে চলে গেল, সরি ইনভেস্টমেন্ট এতে চলে গেল 3400 চলে গেল, বিতে 750, সিতে 2000 এবং ডিতে দিতে পারলাম যে 850। ডিতে পুরো ডি এর কত? ডি এর অ্যামাউন্ট কত? ডিতে 3400 টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। হ্যাঁ, কিন্তু আমি তো পুরোটা পারতেছি না, যেহেতু আমার $9 million। যোগ করে দেখেন আপনারা, 3400 যোগ 750 যোগ 2000 করে 9000 থেকে বাদ দিলে 850 থাকে। 3400 যোগ 750 যোগ 2000 কত হয়? 8150। 2650। 9000 থেকে বাদ দিলে 850 হয় কিনা দেখেন। 850। তাহলে 850 পর্যন্ত আমরা ডিতে ইনভেস্টমেন্ট করতে হবে। যদিও ডিতে আমার ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট অপরচুনিটি আছে $3400 পর্যন্ত, 3400 পাউন্ড পর্যন্ত, কিন্তু আমি 3400টা আমার তো টাকা তো নাই। আমার প্রথমে এবিসিতে করার পরে তো আমার বাকি দেওয়া থাকবে, বাকি থাকবে 850, সেটাই আমি ডিতে দিলাম। দিয়া আমি আবার এটাকে ওই যে প্রোরাটা বেসিসে আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেললাম।
যে নেট প্রেজেন্ট ভ্যালু হ্যাজ বিন প্রোরেটেড, তাহলে 850 ভাগ 340 ইনটু নেট প্রেজেন্ট ভ্যালু 680। এই যে নেট প্রেজেন্ট ভ্যালু 680, 850 প্রোরেট করে নেট প্রেজেন্ট ভ্যালুটাকে 170 আনলাম, 850 ভাগ 3400 ইনটু 680, এটা গেল রিকোয়ারমেন্ট এ তে যদি করি। যদি আমরা শুধুমাত্র নেট প্রেজেন্ট ভ্যালুর উপর হিসাব করে করি তাহলে আমার দাঁড়ায় নেট প্রেজেন্ট আমার টোটাল 9 মিলিয়ন ডলার, 9 মিলিয়ন পাউন্ড যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু, আমি এভাবে যদি শুধু র্যাঙ্কিং এই র্যাঙ্কিং এ গেলে নেট প্রেজেন্ট ভ্যালু র্যাঙ্কিং, নেট প্রেজেন্ট ভ্যালুর হিসাবে র্যাঙ্কিং এ গেলে আমার 2565 হয়। আর যদি সেকেন্ড অপশনটা হচ্ছে, সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের, ইফ দ্য কোম্পানি সিলেক্টস projects according to their profitability index, তাহলে কি দাঁড়ায়, calculate which projects will be undertaken, calculate the total net present value now। তাহলে আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স যে বের করছি আমরা এই চার্টে, তাহলে এখানে র্যাঙ্কিং 1 হচ্ছে কি আমার ই, তাহলে এখানে 860 পুরাই দিব আমি। 2 হচ্ছে কি র্যাঙ্কিং 2 তে হচ্ছে আমার এফ, 950 পুরো দিব। 3 দিব 2000, এভাবে সাজাবো। সাজায় দেখেন ই এফ সি বি জি এ আমার সবগুলা বরাবর লিখলাম। শেষেরটা এসে এতে এসে আমি এতে আমার কত অপরচুনিটি আছে, 3400 পর্যন্ত ইনভেস্ট করতে পারি, কিন্তু 3400 ইনভেস্ট করার মতো টাকা আমার কাছে অ্যাভেলেবেল নাই। বাকি থাকে কত, 1190 টাকা। কিভাবে 1190, আমার 9000 হচ্ছে কি আমার 9000 টাকা আমার কাছে অ্যাভেলেবেল আছে, বা 9 মিলিয়ন ডলার, এখানে তো উপরে 3 শূন্য আছে। 9 মিলিয়ন ডলার থেকে আমি এই ই এফ সি বি জি এই প্রজেক্ট গুলো যত টাকা, টোটাল টাকা যোগ করার পরে আবার 9 মিলিয়ন থেকে বিয়োগ করলে 1190 টাকা বাকি থাকে, ওটা এতে দিতে পারবো, যেহেতু ওটা সবচেয়ে কম প্রফিটেবল ইন্ডেক্স এতে, সবার লাস্টে ওটা যাবে আমার অপশনটা। তাহলে 1190 আমার অ্যাভেলেবেল, 1190 দিলাম, এবং এটাও প্রোডাক্ট হিসেবে দিলাম যে 1190 ভাগ 3400 গুণ 850 নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু ভাগ 3400টা কেন, 3400টা কই থেকে আসছে? 34টা আসছে যে আমার 3400 পর্যন্ত, মানে এখানে দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু যখন বের করছি আমরা, এর 3400 ছিল আমার ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট, আমার 3400 পর্যন্ত আমি এখানে ইনভেস্ট করতে পারি, যেটা নেট প্রেজেন্ট ভ্যালু 850 এবং র্যাঙ্কিং এর 6। এই 3400 দিয়ে ভাগ আমি প্রোডাক্টটা করছি। আমার তো আমি 3400 পুরো করতে পারলে আমার প্রোডাক্ট করতে হচ্ছিল না, কেমন? আমি 3400 করতে পারছি না, আমি করতে পারছি 1190। তাহলে ওটা আমার নেট প্রেজেন্ট ভ্যালু ছিল আমার 1190, 850 ছিল নেট প্রেজেন্ট ভ্যালু। সুতরাং 1190 ভাগ 3400 গুণ 850, মানে আমি প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট বেসিসে আমি এটাকে ভাগ করে এটা ইনভেস্টমেন্টটা এখানে দিলাম 1190, আর নেট প্রেজেন্ট ভ্যালু প্রোডাক্ট হয়ে গেল 297। তাহলে আমার দেখেন যদি আমি নেট, তাহলে আমার পিআই মানে প্রফিটেবল ইন্ডেক্স অনুযায়ী করি, তাহলে আমার দাঁড়াচ্ছে 3022 টাকা 0.5 নেট প্রেজেন্ট ভ্যালু। আর যদি নেট প্রেজেন্ট ভ্যালু হিসেবে যাই তাহলে 2560 টাকা। সো আমার ডিফারেন্স হয়ে গেছে প্রায় 5000 এর মতো, আমার প্রায় ডিফারেন্স থাকতেছে এখানে। সেভাবে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করে আমরা ক্যাপিটাল রেশনিং গুলো করতে পারবো। স্যার এই যে নিচের ক্যালকুলেশনে 3400টা না এখনো একটু ক্লিয়ার হইতে পারিনি, আরেকবার একটু বলবেন? অবশ্যই বলবো। এই দেখেন প্রজেক্ট এ তে আমার ইনভেস্টমেন্ট কত আছে, কত করতে পারি? 3400। এই চার্ট থেকে বলেন। স্যার প্রজেক্ট এতে 3400 আছে। 3400 আছে, নেট প্রেজেন্ট ভ্যালু 850, ঠিক আছে, এবং আমি প্রফিটেবল ইনভেস্ট করে আমার র্যাঙ্কিং হয়ে গেছে 6, লাস্টে চলে গেল। আচ্ছা, তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু 3400 এখানে আছে, এই 3400 এই 3400 আমি ইনভেস্টমেন্ট করতে পারছি 1190। যদি 3400 মধ্যে 3400 থেকে 1190 করতে পারছি, তাহলে 3400 নেট প্রেজেন্ট ভ্যালু 850, তাহলে 1190 নেট প্রেজেন্ট ভ্যালু কত? স্যার তাহলে এ নাম্বার রিকোয়ারমেন্টেও তো 3400ই নিলাম, ওখানে তো আমার লাস্ট যেটা ছিল ওটা ডি ছিল। হ্যাঁ, অসুবিধা কি? ওটাতে কেন আবার 3400? ডিতে কত আমার রিকোয়ারমেন্ট আছে? ডিতেও তো আমার 3400 রিকোয়ারমেন্ট আছে। এই যে দেখেন চার্টটা দেখেন, ডিতেও আমি 3400 মধ্যে আমি ইনভেস্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। দুইটাই 3400 আসলে। জি স্যার, দুইটাই তো 3400 না, সেজন্যই আমার এখানে আর কোনো যাওয়া। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই হলে কি সহজ বিষয়, জাস্ট আর কিছু না। কয়েকটা ছিলাম, আর কেউ কোনো প্রশ্ন করলে করতে পারেন।
আচ্ছা, তো গেল এটা, এগুলো হচ্ছে ডিভাইজেবল না, আমাদের ছিল কি এটা ডিভাইজেবল, মানে আমার এই ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট আমরা ভেঙে ভেঙেও চাইলে ইনভেস্টমেন্ট করতে পারি, এটা ডিভাইজেবল রিকোয়ারমেন্ট থাকলে আমরা এভাবে করলাম। কিন্তু এমনও থাকতে পারে যে আমার আনডিভাইজেবল প্রজেক্ট, ইনডিভাইজেবল প্রজেক্ট, ডিলিং উইথ ইনডিভাইজেবল প্রজেক্ট, আমার তো প্রজেক্টগুলো ভেঙে ভেঙে আমি করতে পারবো না, আমাকে যা অ্যামাউন্টের রিকোয়ারমেন্ট তা অ্যামাউন্ট দিয়ে আমাকে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে তাহলে আমি কিভাবে র্যাঙ্কিংটা করবো, তাহলে সেটা বুঝে নিই। এক্সাম্পল দিয়ে, a company has an investment limit of $800,000 and has to choose between the following 3 projects. এখন তার অ্যাভেলেবল ফান্ড আছে $8 লক্ষ এবং তার এই $8 লক্ষ ইনভেস্ট করার জন্য 3টা অপশন আছে, 3টা প্রজেক্ট আছে, যেখানে সবগুলোই পজিটিভ, সবগুলোই নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ। যেমন সে ইনভেস্টমেন্ট প্রজেক্ট এতে করলে $6 লক্ষ লাগে এবং তার নেট প্রেজেন্ট ভ্যালু 1 লক্ষ, ইনফ্লো 7 লক্ষ। বিতে $5 লক্ষ খরচ, 5,60,000 টাকা ইনফ্লো, 60,000 টাকা নেট প্রেজেন্ট ভ্যালু। সিতে 3 লক্ষ ইনফ্লো, 3,50,000 নেট প্রেজেন্ট ভ্যালু পাবে। এখন নেট প্রেজেন্ট ভ্যালু সে বের করছে, বের করার পরে সে আবার প্রফিটেবিলিটি ইনভেস্ট করছে। এখানে একটা ভুল আছে, 1.17 হবে না, এটা শুধু 17 হবে, 0.17, 0.12, 0.15 হবে। আপনারা প্রফিটেবল ইনভেস্টটা কিভাবে করছে? নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাই তো? 1 লাখকে 6 লাখ দিয়ে ভাগ করলে কত হয়? সরি 0.167, মানে 0.17। জি স্যার। তাহলে এই 1টা দেখা যাচ্ছে ভুল লিখছে এখানে। আবার বিতে দেখেন 60,000কে 500 দিয়ে ভাগ করেন, 5 লাখ দিয়ে ভাগ করেন, স্যার এখানে কি ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু থেকে ইনভেস্টমেন্টটা ভাগ করছে নাকি নেট না প্রেজেন্ট ভ্যালু? নেট প্রেজেন্ট ভ্যালু। আমাদের সূত্র কি আছে? প্রেজেন্ট ভ্যালু প্রফিটেবল ইন্ডেক্স বের করার সূত্রটা কি? প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু ভাগ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু ইনভেস্টমেন্ট, হ্যাঁ ইনভেস্টমেন্ট। তো সেই হিসেবে যান, নেট প্রেজেন্ট ভ্যালু ভাগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালু 1 লাখ ভাগ 6 লাখ, ইনভেস্টমেন্ট 6 লাখ। বিতে নেট প্রেজেন্ট ভ্যালু 60,000 ভাগ ইনভেস্টমেন্ট 5 লাখ। সিতে 45,000 ভাগ 3 লাখ। তাহলে এখানে এই যে 111 3টা 1 কেটে যাবে, এটা মনে হয় এটা তারা ভুল করছে। এটা হবে যে 0.17, 0.12, 0.15। ঠিক আছে কিনা? জি স্যার, শুধু পয়েন্ট হয়। হ্যাঁ, শুধু পয়েন্টই হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে এখানে। On the basis of the general rule, project A only would be selected since it has the highest profitability index. আমরা যেটা শিখলাম প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিয়ে কিভাবে র্যাঙ্কিং করব, সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু প্রজেক্ট এটা কিন্তু সবচেয়ে নাম্বার 1-এ আছে। তো সুতরাং আমাদের সেভাবে আমরা 6 লাখ দিলাম, যদি 6 লাখ দিলে আমাদের কাছে আরো 2 লাখ টাকা বেঁচে থাকে না? আমার তো ফান্ড আছে 8 লাখ, আর এগুলো তো সব ইনডিভাইজেবল প্রজেক্ট। তো আমি 6 লাখ যদি এখানে দিয়ে দিই, বাকি 2 লাখ টাকা আমি কোথায় দেবো? ঠিক না? বাকি 2 লাখ টাকা আমার তো আনইউজ থেকে যাবে। আনইউজ ফান্ড থাকা মানে তো আমার লস, আমি তো অপরচুনিটি লস করলাম। সেজন্য বলছে on the basis of the general rule, project A only be selected since it has the highest PI, but this precludes any other projects generating an net present value of, এখানে হবে যে আপনার 6 লাখ হবে, এটা 6 হবে, এটা 6, এটাকে 6 করেন, এটাকে ডলার চিহ্নটাকে 6 করে দেন। নেট প্রেজেন্ট was 600,000 and leaving 200,000 of the capital limit uncommitted। ওই যে $2 লক্ষ $2 লক্ষ পাউন্ড আমার কি হয়ে যাবে? আমার আনকমিটেড থেকে যাবে, আমি ইনভেস্ট করতে পারবো না যদি আমি প্রজেক্ট এটা নিই। সো কনসিকুয়েন্টলি আবার একেবারে চিন্তা করি, নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ম্যাক্সিমাইজড বাই অ্যাডপ্টিং 2 projects B and C, both of which have lower PIs than A। যেমন বিতে আমার বি এবং সি টা এর র্যাঙ্কিং এর থেকে কম, কিন্তু যদি বি এবং সি নিই তাহলে কিন্তু আমি $8 লক্ষ পুরো ইনভেস্ট করতে পারছি, এবং এই দুটার নেট প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমার 1,05,000 নেট প্রেজেন্ট ভ্যালু হয়ে যায় টোটাল। সো বলছে কনসিকুয়েন্টলি নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ম্যাক্সিমাইজড, নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ম্যাক্সিমাইজড, ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাইজড মানে ম্যাক্সিমাম হয় বাই অ্যাডপ্টিং 2 projects B and C, both of which have lower PIs than A. By adopting these 2 projects,
we raise total net present value of 1,05,000 তাহলে এই দুটো যোগ করলে 1,05,000 হয়। যদি আমি শুধু এতে ইনভেস্ট করি আমার $2,00,000 আনইউটিলাইজ থেকে যায় এবং নেট প্রেজেন্ট ভ্যালু হয় আমার 1,00,000। আর আমি যদি $8,00,000 পুরো ইনভেস্ট করতে চাই, এটা বাদ দিলাম, বিএসসি দিলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু আমি 1,00,000 জায়গা থেকে 1,05,000 গিয়ে আমি আর ম্যাক্সিমাইজ করতে পারছি প্রফিটে। এই ধরনের সার্কামস্টেন্স হতে পারে। In these circumstances, the objective can only be achieved by selecting from amongst the available projects on a trial and error basis. তাহলে কি আমাকে হিসাব দেখতে হবে, ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে হবে, যোগ বিয়োগ করে দেখতে হবে কোন প্রজেক্ট আমরা খুঁজে নিতে হবে, কোন প্রজেক্ট করলে আমার ইনভেস্টমেন্ট গুলো পুরোপুরি আমি আমার অ্যাভেলেবল ফান্ডটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারি এবং আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা এবং তাতে হাইয়েস্ট হয়। তো ট্রায়াল এন্ড এরর যোগ করে এটার সঙ্গে যোগ করলাম নাকি ওটার সঙ্গে যোগ করলাম নাকি ওটার সঙ্গে যোগ করলাম, এ এর সঙ্গে বি অথবা বি এর সঙ্গে সি অথবা ডি এর সঙ্গে এ, কোন প্রজেক্ট নিব বাছাই করাটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর বেসিস বলতেছে। Because of the problem of indivisibility, this may leave some funds unutilized. আবার এক্ষেত্রেও কিছুটা ফান্ড আনইউটিলাইজড থাকতেও পারে তারপরেও। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে এখানে। এক্সাম্পল, PQ has 50,000 available to invest. হ্যাঁ, $50,000 আছে PQ কাছে। Its cost of capital is 10%. Cost of capital থেকে 10%. The following indivisible projects are available. তাহলে কতগুলা এখানে প্রজেক্ট আছে, সবগুলা প্রজেক্ট হচ্ছে ইনডিভিজুয়াল, ভাঙা যাবে না, আপনাকে করলে পুরোটাই করতে হবে। প্রজেক্ট 8, 1, 2, 3, 4, 5 এবং ইনিশিয়াল আউটলে 20,000, 10,000, 15,000, 30,000, 25,000। রিটার্ন পার অ্যানাম টু পারপিচুইটি, একই রকম রিটার্ন 1,500, 3,000, 5,400 বার্ষিক ইনকাম, কোনটা বলে দিচ্ছে। এখন আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি এখন বাইর করবেন কোনটা কি, মানে এখন অপটিমাম ইনভেস্টমেন্টটা বের করবেন। The first stage is to calculate the net present value of the projects. আবার আপনি প্রথম নেট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলেন। যেমন ইনিশিয়াল আউটলে 20,000, প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো হচ্ছে 15,000। 15,000 কেমন আসছে বলেন তো? আমার 1,500 টাকা অ্যানুয়াল রিটার্ন, হ্যাঁ, ডিভাইডেড বাই ডিসকাউন্ট ফ্যাক্টর কত? 0.1। তাহলে আমার যেহেতু সমান 1,500 কে 0.1 দিয়ে ভাগ করলে কত হয়? 1,500 ভাগ 0.1 15,000। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো 15,000। সেকেন্ডটা দেখেন, 1,500 ভাগ 0.1 আবার 15,000। থার্ডটা 3,000 ভাগ 0.1 30,000। ফোর্থটা 5,400 ভাগ 0.1 54,000। ফিফথটা 4,800 ভাগ 0.1 48,000। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো পেয়ে গেলাম। ইনিশিয়াল আউটফ্লো থেকে বিয়োগ করে আমার প্রথম প্রজেক্টের মধ্যে -5,000, দ্বিতীয়টাতে +5,000, তৃতীয়টাতে +50,000, চতুর্থটাতে 24,000 এবং পঞ্চমটাতে 23,000। নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম। তাহলে বলতে the approach is then one of considering all possible combinations of projects under the investment limit of 50,000। এখন আমার আছে কত হাতে? $50,000 হাতে আছে। এখন আমি খুঁজে দিব কোন কম্বিনেশনে গেলে 50,000 টাকাটা আমি ইউটিলাইজ করতে পারবো ঠিকঠাক মতো এবং আমার সবচেয়ে বেশি নেট প্রেজেন্ট ভ্যালুটা আমি আর্ন করতে পারবো। তো আপনারা বলেন কোনটা করলে ভালো হয়? প্রেজেন্ট ভ্যালু 5,000, 15,000, 24,000, 23,000। আর ইনিশিয়াল আউটলে আছে এখানে 10,000, 15,000, 20,000, 30,000, 25,000। দেখেন এখানে বলছে the optimum selection of project is as follows: 2, 3, 5। যেমন 2 তে আমার 10,000, 3 তে 15,000, 4 এ 30,000। তাহলে কত হইলো? 5 এ 25,000। তাহলে 10 এ 25,000 আর এখানে 50,000 টাকা গেল। 10, 15, 25 আর 10 এ আমার 2 এ আমার নেট প্রেজেন্ট ভ্যালু 5,000, 3 এ 15,000 এবং 5 এ 23,000। 43,000। এই কম্বিনেশন হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিটেবল সিচুয়েশন আর কি। স্যার আমরা তো 1 and 5
সরি 1 and 4 নিতে পারতাম না? নেন না, নিলে কি হয় দেখেন না। 24 - 5 এটাই বেস্ট প্রজেক্ট লিখছে। এটাই বেস্ট স্যার। তো এমপিবি 19,000 হয়ে যায় তো। হ্যাঁ কমে যায়। অন্যভাবে আপনারা একটু কম্বিনেশন করে দেখতে পারেন, কিন্তু দেখবেন যে এটাই হবে 2 3 5। এটা হচ্ছে কি আমার ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা খুঁজে নিলাম কোন প্রজেক্টগুলোতে আমরা করবো। এখানে র্যাঙ্কিং দিয়ে করতে পারছি না, র্যাঙ্কিং করা আছে কিন্তু র্যাঙ্কিং করলেও আমরা অপটিমাইজ করতে পারছি না, আমার ফান্ড অ্যাভেলেবলটাই করতে পারছি। তাহলে আমার এই 2 3 5 এই প্রজেক্টগুলো নিলে আমার ফান্ড আর থাকতেছে না, পুরো ফান্ড খরচ হচ্ছে এবং আমি 43,000 এই নেট প্রেজেন্ট গুলো আর্ন করতে পারতেছি। সো এখানে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোথায় আছি? হ্যাঁ, সো ঠিক আছে, তাহলে এটা আর কেউ কোনো প্রশ্ন করবেন এখানে এই বিষয়ে? কেউ কিছু বলবেন? বলো স্যার। তাহলে এবার আমারটা মোটামুটি এই চ্যাপ্টারের কভার হয়ে গেছে। আর দুটা পয়েন্ট আছে, শর্টলি একটু ডিসকাশন করে দিই। একটা হচ্ছে দ্য রোল অফ এবিসি, অ্যাক্টিভিটি বেস কস্টিং করছি আমরা, মনে আছে আপনাদের নিশ্চয়ই, চ্যাপ্টার 5 এ বোধহয় না, অ্যাক্টিভিটি বেস কস্টিং। Activity based costing has been discussed in our earlier chapter. In this section, we will briefly discuss the role of ABC in longer term decision making. ABC systems are primarily designed to furnish management with cost information relating to an organization's products. However, the production of this information is not an end in itself. Indeed, it is the use to which such activity-based information is put that represents its real purpose, and its value should be assessed against this end result. An ABC system produces historical information relating to its products or service provision, which is of much assistance to management in analyzing and explaining an organization's profitability. However, many commentators, including Robert Kaplan and Robin Cooper, have viewed ABC as supporting major areas of strategic decision making with organizations, this being decisions concerning product pricing strategy, changes to the range and mix of products via the promotion and the discontinuance of current lines, and new product development. এটা হচ্ছে মোটামুটি আমরা যে এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টিং যেটা আমরা জেনেছিলাম, সেইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা ডিসিশন মেকিং এর মধ্যে ওই অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী কস্ট করে ইনফ্লো আউটফ্লো হিসাব করে দেওয়া। এই বিষয়ে কোনো অঙ্ক এখানে দেওয়া নাই এই বইতে, বাট এটা কনসেপচুয়াল একটা জিনিস কাজ করে গেছে, ওরা শর্টলি একটুকুই করে গেছে। এবং ওরা বলতেছে যে when ABC information is used in the above ways, then it will underpin policy decisions of senior management and will therefore have a significant influence upon the longer term prosperity of an organization. Longer term prosperity of organization, তখন এবিসি হিসেবে যদি কস্টিং করি তাহলে কি দাঁড়ায়, বিষয়টা ওইটাই যে আমরা কস্টিং করার সময় এবিসি অ্যাপ্রোচ করলে আমাদের ইনফ্লো আউটফ্লো কি হবে সেভাবে হিসাব করে আমরা যখন ক্যাপিটাল ডিসিশন যাব তখন কি দাঁড়ায় স্ট্র্যাটেজিক ডিসিশনের জন্য, লঙ্গার টার্ম অর্গানাইজেশনের প্রসপারিটির জন্য, লং টার্ম ডিসিশনের জন্য, এটা আমাদের স্ট্র্যাটেজিক ডিসিশনের জন্য এটা তখন এবিসি আমরা লাগাতে পারি। এখানে এবিসির মধ্যে আর খুব বিশেষ কিছু বলা নাই। আরেকটা বলা আছে যে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। কোয়ালিটেটিভ ফ্যাক্টরসটা কি, এই আপনার এখানে যে 4-5টা লাইন আছে এটা দিয়ে বুঝে যাবেন। The emphasis in this chapter has been on investment appraisal as a computational exercise. Known numbers are inserted into formula and a numerical result is produced. আমরা সাধারণত এই চ্যাপ্টারের মধ্যে বা আগের চ্যাপ্টারে যা করছি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের জন্য আমরা কি করছি, আমরা কিছু হিসাব ফর্মুলা দিয়ে কিছু
কম্পিটিশনাল কিছু এক্সারসাইজ করছি, কিছু ফর্মুলা দিয়ে করছি, পরে আমরা ওই যে নিউমেরিক্যাল রেজাল্ট নিয়ে ওটার উপর আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য, ডিসিশন মেকিং করার জন্য চেষ্টা করেছি। কিন্তু ইন রিয়েলিটি investment decisions are also influenced by many qualitative factors that must also be borne in mind in the investment appraisal exercise. In practical, আমরা কিন্তু আরো অনেকগুলো বিষয় আমাদেরকে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস, গুণগত মান, গুণগত বিষয় আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের সময় মনের ভিতরে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে বা আমাদের নিতে হয়, আমলে আনতে হয়। সেটাই বলছে যে ওগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। যেমন মনে করেন, consider the typical example to the proposed purchase of a new machine is in a manufacturing plant. The machine of একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে মনে করেন আপনি কিছু নতুন একটা মেশিন পারচেজ করবেন, সেখানে দেখতেছেন আপনি কি কোয়ালিটি ফ্যাক্টরস কি হতে পারে বা কোয়ান্টিটি ফ্যাক্টরস কি হতে পারে। The machine offers both quantitative and qualitative cost and benefits as below. যেমন quantitative cost include the purchase price of the machine, installation of training cost, installation and training cost. Quantitative benefits include lower direct labor cost, lower scrap cost, items requiring rework, lower stock cost. এগুলো হচ্ছে আমাদের quantitative cost and benefit আমরা অ্যানালাইসিস করে দেখলাম। আবার একই মেশিনের কিছু গুণগত বিষয়, কোয়ালিটেটিভ কস্ট ইনক্লুড ইনক্রিজড নয়েজ লেভেল, শব্দ বেশি হয়, ইনক্রিজড নয়েজ লেভেল, এটা আমার কোয়ালিটিতে, আমার এনভায়রনমেন্টাল কোয়ালিটি ডিস্টার্ব করতে পারে, আমার ম্যান পাওয়ারের কানে সমস্যা করতে পারে ইত্যাদি। Increased noise level, lower morale if existing staff have to be made redundant. মনে করেন আমি মেশিন কিনলাম, আমার কিছু ছাঁটাই করতে হবে, আমার কর্মচারী ছাঁটাই করতে হতে পারে, তাহলে মরালটা তাদের, যারা এক্সিস্টিং যারা স্টাফ থাকবে তাদের মনোবলটা একটু ভেঙে যেতে পারে। আবার কোয়ালিটেটিভ বেনিফিটস ইনক্লুড, কোয়ালিটেটিভ বেনিফিটস কি হতে পারে, রিডাকশন ইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট টাইম, তারপরে আমার ডেভেলপমেন্ট টাইম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টাইম কম হতে পারে, ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি এন্ড সার্ভিস, ইনক্রিজ in manufacturing flexibility. Because the qualitative factors are difficult to state in numerical terms, they are conventionally ignored in the investment appraisal exercise. However, such an approach is flawed. If a question asks you to carry out a DCF analysis, যদি আপনাকে প্রশ্নে বলা থাকে DCF analysis মানে কি, ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো, যেটা আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম। If a question ask you to carry out a DCF analysis and then comment on what you have done, be certain to point out the qualitative factors that could additionally be brought into the decision. প্রশ্নটা আমরা যেটা কোয়ান্টিটেটিভ হিসাবে যেগুলো আমরা শিখছি সেগুলাই দিব, কিন্তু যদি আপনি কোনো কোয়ালিটেটিভ ফ্যাক্টর সম্বন্ধে যদি কোনো অ্যাডিশনাল কোনো কিছু মন্তব্য করতে পারেন, যদি সুযোগ থাকে, যদি কোনো ইনফরমেশন থাকে, ইউ ক্যান ডু দ্যাট। ওটা আপনাকে বেটার, আপনার যে কমেন্ট গুলো হবে, কমেন্টটা কিন্তু সুন্দর কমেন্ট হবে, তখন যে আপনি কোয়ান্টিটেটিভ গুলো যেভাবে আপনি হিসাবে রাখছেন, কোয়ালিটেটিভ ফ্যাক্টরস গুলোকেও মাথায় রাখছেন এবং সেভাবে আপনি অ্যাপ্রোচ করছেন এবং সেটা ম্যানেজমেন্টকে জানাচ্ছেন। সো এই জন্য বলছে, if a question asks you to carry out a DCF analysis and then comment on what you have done, be certain to point out the qualitative factors that could additionally be brought into the decision. এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল 12 এবং 13। কি কি শিখলাম আমরা ওখানে? আমরা অ্যাডভান্সড নেট প্রেজেন্ট ভ্যালু, এর মধ্যে সেনসিটিভিটি অ্যানালাইসিস, নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ ফ্লো, তারপরে রিলেভেন্ট ক্যাশ ফ্লোস, ফিউচার এন্ড ইনক্রিমেন্টাল, তারপর রিপ্লেসমেন্ট ডিসিশনস, EAC, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড বাই AF, annuity factor, তারপর অ্যাডভান্স প্রেজেন্ট ভ্যালু, ক্যাপিটাল রেশনিং শিখলাম আজকে, ট্যাক্স গুলা কিভাবে করবো আমরা দেখলাম, ইনফ্লেশনটা কিভাবে আমরা হিসাব করব, ট্যাক্সের মধ্যে ক্যাপিটাল রেশনিং এর মধ্যে ক্যাপিটাল ট্যাক্স চার্জে, ইনফ্লেশনের মানি মেথড, ইফেক্টিভ মেথড, এই তো মোটামুটি শিখলাম। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 12 and 13, অঙ্ক অবশ্যই থাকবে, কোনো সন্দেহ নাই একদম। বলেন কেমন লাগলো চ্যাপ্টার দুটো করতে? জি স্যার, ভালো। শুধু ভালো লাগছে?
না স্যার শুধু ভালো না, মানে অনেক ভালোই লাগছে, মজা আচ্ছা। মানে মজা পাওয়া গেছে আর কি। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিনা, আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এগুলো খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, শুধু মানে পরীক্ষায় পাস করবার জন্য পড়ার জন্য না, একেবারে আমাদের কি আর দুইটা ক্লাস হবে শুধু? আমাদের 30টা ক্লাস, মোটামুটি 30টা ক্লাসের মধ্যে শেষ করার কথা, কিন্তু এবার আমার একটু টানতে সময় কেন বেশি লেগে গেল আমি জানি না, হাতে আর 2টা ক্লাস আছে। স্যার আজকে 28তম। 28তম। এনিওয়েজ আমরা দেখি আর নেক্সট ক্লাসে অবশ্য আমাদের মেজর পার্ট অফ আওয়ার এডুকেশনটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। বাকি যে 5টা চ্যাপ্টার আছে এমন কিছু কঠিন কিছু না, সহজ। দেখি না, চেষ্টা করে দেখি নেক্সট 2 ডেজের মধ্যে করতে করা যায়। প্রয়োজন পড়লে একটু টাইম চেয়ে নিব আইসিএম থেকে, অসুবিধা নেই। আমি ফুল শেষ করে দেবো ইনশাআল্লাহ। স্যার एग्जांपल 5 এ রিডাক্টিং ব্যালেন্সটা কিভাবে হইছে একটু ভুলে এসেছি। एग्जांपल 5 এ কত পৃষ্ঠায় আছেন? সলিউশনটা হচ্ছে 590 পেজ। 590 পৃষ্ঠায়? জি স্যার। রিডিউসিং ব্যালেন্স এখানে? জি স্যার প্রথমটা বললেই হয়ে যাবে। রিডিউসিং ব্যালেন্সটা কিভাবে করছি না? জি স্যার। ক্যাপিটাল কস্ট কত আছে? 2,50,000। ঠিক আছে? হ্যাঁ। 2,50,000 এর এখানে প্রশ্নে বলা আছে 25% রিডিউসিং ব্যালেন্স মেথড হবে, বলা আছে না প্রশ্নে? জি স্যার 25% এর কথাই ছিল। 25% বলা আছে। যিনি প্রশ্ন করছেন কি নাম আপনার? আমার নাম হিমেল। হিমেল, আপনি একটু প্রশ্ন দেখেন না, প্রশ্নে কি লেখা আছে? প্রশ্ন কত পৃষ্ঠায়? প্রশ্ন 552। দেখেন প্রশ্ন 552 জান আপনি। একদম শেষ লাইন দেখেন, ট্যাক্স ডেপ্রিসিয়েশন অফ 25% অফ অন রিডিউসিং ব্যালেন্স ইজ অ্যাভেলেবল অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার। Tax depreciation of 25% on reducing balance is available on capital expenditure. একদম শেষ লাইনে লেখা আছে, দেখছেন কিনা? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমার ক্যাপিটাল কস্ট হচ্ছে 2,50,000 টাকা, তাহলে এটা 25%, আমার প্রত্যেক বছর 25% করে যা হয় তার উপর আমি সেই ব্যালেন্সের বলছে আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা পাবো 30% রেটে। তাহলে আমার প্রথম বছরে কত হচ্ছে? 2,50,000 25% কত হয়? 62,500। এই দেখেন ইয়ার 1 এ 62,500 এখানে লেখা আছে, ট্যাক্স ডেপ্রিসিয়েশন 62,500। জি স্যার মনে পড়ছে স্যার, থ্যাংক ইউ। এই 62,500 এর 30 জি স্যার, এটা বিয়োগ করলে 1,87,500 হবে। আবার পরবর্তী বছরে আবার 1,87,500 25% করেন। হ্যাঁ জি স্যার, এই বাকিগুলো স্যার হয়েছে, শুধু প্রথমটা বের করতে পারতেছিলাম না। ওকে, তাহলে আশা করি বুঝবেন। এরপরেও আপনাদের কোনো ঝামেলা থাকলে আমার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সাপোর্টে থাকবো অলওয়েজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বি ফ্রি টু কল মি। আচ্ছা, আজকে কি আর আগাতে পারবো? আজকে আর আগানো যাবে না। থাকছে। সো আমাদের আর 2টা ক্লাস বাকি আছে, কিন্তু চ্যাপ্টার বাকি আছে আমাদের আরো 14, 15, 16, 17, 18। দেখা যাক ইনশাল্লাহ নেক্সট টু ক্লাসটা কভার করতে পারি। হ্যাঁ, আর বাকি চ্যাপ্টারগুলো অত কঠিন কিছু না, খুবই সহজ। তারপরও আমি শেষ করে যাব, প্রয়োজনে আমি 1-2টা ক্লাস চেষ্টা করবো, এডিশনাল যদি লাগে আমি নিব, অসুবিধা নেই। যাতে আপনাদের ক্লাসটা পুরোটা কভার করে। সো চ্যাট বক্সে দেখি অনেক ইনফরমেশন কি বললেন একটু দেখি। সাজিদুল হক স্যার ইজ পারফেক্ট অন ফর পিআই। ও সাজিদুল হক, থ্যাংক ইউ সাজিদুল হক। সাজিদুল হক স্যার ইজ পারফেক্ট। আচ্ছা, এটা বুঝতে পারি আমি।
হ্যাঁ স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার কাজগুলি ভালো লাগতেছে, কিন্তু আমাদের প্রশ্ন কি এরকমই হবে না একটু হার্ড টাইপের হবে? আমরা কি প্রশ্নপত্র সলিউশন করার কোনো চান্স পেতে পারি স্যার? প্রশ্নপত্র কিসে? স্যার প্রশ্নপত্রগুলি একটু হার্ড হয় স্যার, ওগুলি কি একটু সলিউশন করার দু একটা ক্লাস পেতে পারি? প্রশ্নপত্রগুলো আপনার হার্ড কেন লাগবে? আপনি যদি এই ভালো মতো এই বইটা যদি আপনি কভার করেন, হ্যাঁ স্যার সরি স্যার, একটু জাস্ট কাইন্ডলি জানতে চাচ্ছিলাম যে ইজ ইট এনাফ ফর পাস এই বইটা আপনারা কভার করলে আপনার কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হবে।